আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন নিরাপদে আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করবেন। মায়া হাসান সালাম দিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব এই সপ্তাহটা খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। সো যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে জ্ঞাতার্থে একটি কথা বলে নিচ্ছি। আজ ক্লাস হবে, আগামীকাল সকাল 11টায় ইনশাল্লাহ আরেকটি ক্লাস হবে এবং রাতেও ক্লাস হবে। দেন পরদিন শনিবার ইনশাল্লাহ সকালেও ক্লাস হবে। হ্যাঁ, কারণ প্যানেল কোড যেটুকু সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু ফ্যানটার দিকে ঘুরাই দেব। সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলি কিন্তু আমি আপনাদেরকে ইনশাল্লাহ। তো আপনাদের একটা বিষয় খেয়াল করে রাখতে হবে। একে দাও, হ্যাঁ এটা আরেকটু ঘুরে দাও। মুসলিউদ্দিন ক্লিয়ার আছে স্যার? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের, পরীক্ষা ফর্ম ফিল আপ হবে 1 তারিখ থেকে। হ্যাঁ, তো ইনশাল্লাহ যারা যারা পরীক্ষার্থী 6 মাস যাদের পূর্ণ হবে, অর্থাৎ অক্টোবর মাসের 31 তারিখের পূর্ব পর্যন্ত যারা 6 মাস, তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। সো আমি মনে করি যে ইনশাল্লাহ 2 বার শেষ করতে পারবো। অনেকেই হয়তো বা ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। ধৈর্য হারা হলে হবে না। আমরা এখানে দেখেন এই যে প্যানেল কোড, আমি মনে করি প্যানেল কোড 25-26 তারিখের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আজকে ক্লাস দেখেন আমরা 107 থেকে শুরু করতেছি। এখানে আমাদের কিছু পড়তে হবে না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 299 ধারার পূর্বে এখানে 20টা বা 30টা ধারা আমি গুরুত্ব দিয়ে আপনাদেরকে সাজেশন অনুযায়ী পড়াবো। তো এখানে 299 ধারা অর্থাৎ 16তম অধ্যায় যখন শুরু হবে তখন আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। তো 299 ধারা থেকে আমরা যখন পড়াবো তখন 17তম অধ্যায় আমরা দেখব 378 ধারা। এই যে 16-17 অধ্যায়টা আমি গুরুত্ব সহকারে পড়াবো আগামীকাল রাত এবং পরের দিন। ঠিক আছে? সো আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন, বাসায় বারবার লিখবেন। এই যে অ্যাসাইনমেন্টের যে বিষয়টা, আপনারা কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন না। হ্যাঁ, নেট প্রবলেম দেখাচ্ছে। এখানে তো নেট কোনো প্রবলেম নাই। সো হয়তো বা আপনার নেট সমস্যা হতে পারে। তো ওকে, তো অনেক শিক্ষার্থী ধৈর্য হারা হয়ে যাচ্ছেন যে স্যার আমরা কি শেষ করতে পারবো কিনা। তাদের উদ্দেশ্যে বলবো যে মিনিমাম 2 বার আমি আপনাদেরকে কথা দিয়েছি, প্রত্যেকটা আইন 2 বার করে রিভিশন করাবো। অর্থাৎ আমরা দেখেন ফৌজদারি, দেওয়ানি এবং প্যানেল কোড শুরু করেছি। মূল 3টা আইন কিন্তু আমাদের মূল টার্গেট। এখান থেকে 60 নাম্বার ক্যারি করতে পারলে, অর্থাৎ 60 নাম্বার থেকে আপনি যদি 40 নাম্বার পেয়ে যান, বাকি থাকে আরও 4টা সাবজেক্ট আছে, সেই বিষয়গুলো থেকে থাকে 40 নাম্বার, যেমন সাক্ষ্য, সুনির্দিষ্ট, তামাদি, বার কাউন্সিল। ওই আইনগুলো আমরা দেখা যাচ্ছে 15 দিনের একটা ম্যারাথন কোর্স করব। 15 দিনের মধ্যে সাক্ষ্য, সুনির্দিষ্ট, তামাদি, বার কাউন্সিল শেষ করব। তারপরে আমরা আরেকবার এই যে বড় 3টা আইন কি? প্যানেল কোড, দেওয়ানি, ফৌজদারি আবারও আমরা সুন্দর করেই পরীক্ষার আগ পর্যন্ত পড়ব। তো রিভিশন ক্লাস হবে সব মিলিয়ে। আমি একটা কথাই বলতে পারি, পরীক্ষার আগে কথা দিলাম 2 বার করে প্রত্যেকটা আইন শেষ করিয়ে দিব। হ্যাঁ, যেভাবেই হোক আমি করব। আপনার কি করা উচিত? আপনার উচিত আমি যতটুকু পড়াচ্ছি ওইটুকু আপনাকে এমনভাবে শেখা উচিত যেগুলো আমি গুরুত্ব দেব, যেগুলোর ব্যাখ্যা আপনাদেরকে ভালোভাবে পড়তে বলবো, সেগুলো ভালোভাবে একটু আয়ত্ত নেবেন। ঠিক আছে? তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সেরা একটা প্রস্তুতি হবে, যেভাবে প্রশ্ন হোক উত্তর করতে পারবেন। তো চলুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। একটা প্রশ্ন করি যে সরল বিশ্বাসকৃত যোগাযোগ প্যানেল কোডের কত ধারায় বর্ণিত আছে? একটু কমেন্ট করবেন।
অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন এটার হচ্ছে আমি আজকে যা পড়াবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি আগামীকাল লিখবেন, ওই লেখাটা আমাকে পাঠিয়ে দিবেন, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। আতিক হিরো যুক্ত আছেন, কেমন আছেন আপনি ভাইয়া? দোয়া করবেন সবাই। তো এই সপ্তাহটা খুবই প্যারার মধ্যে গেল বুঝছেন, অনেক ব্যস্ততা ছিল অনেক। মোস্তফা বলছেন 52 সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। নমস্কার স্যার, সৌমিত্র রাজক, লাবণ্য শেখ, ইনশাল্লাহ স্যার, হ্যাঁ ইনশাল্লাহ। দেখেন আপনাদের তাহমিনা ইসলাম, লাবণ্য শেখ, নাফিসা জাহান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড নাফিসা জাহান। দেখেন একটা কথা বলি, আপনারা আসলে কিছু পড়েন না আমার মনে হয়। আপনারা পড়লে আমার যে দেখেন শামসুন নাহার ভালো একজন স্টুডেন্ট, তিনিও 52 দ্বারা লিখলেন। আমি তো সরল বিশ্বাসের সংজ্ঞার কথা বলি নাই। প্রশ্নটা বুঝতে হবে, তারপরে উত্তর করতে হবে। প্রশ্ন যদি আপনি না বুঝেন উত্তর করবেন, সব ভুল হবে। প্রথমে আপনাকে ধরতে হবে যে আমি কি চাচ্ছি আপনাকে। আমি প্রশ্নটা ছিল সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। আমি কি সরল বিশ্বাসের সংজ্ঞা চাইছি? প্রশ্ন তো আপনারা বুঝেন না। যদি সরল বিশ্বাসের সংজ্ঞা আমি বলতাম তাহলে 52 ধারা। আমি বলছি সরল বিশ্বাসে কৃত যোগাযোগ এই সম্পর্কে প্যানাল কোডের কোথায় বর্ণিত আছে। কিন্তু আপনারা উত্তর করলেন ভুল, ভুল, অনেকেই উত্তর করলেন, ঢালাও উত্তর করতেছেন অনেকেই। আপনাদের হচ্ছে কি জানেন, আমরা হচ্ছে কি বলে বাঙালি তো, একজনে কি কমেন্ট করলো ওটা দেখে বাকি সবাই কমেন্ট করি, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আমি যতটুকু পর্যন্ত পড়িয়েছি ওইটুকু কি আপনি ভালোভাবে পড়েছেন? মোটেও না। কারণ দেখেন প্যানাল কোডের 1 থেকে 106 ধারা পর্যন্ত, 1 থেকে 100, আরেকজন দেখেন মায়ার বাঁধন বলছেন 76 ধারা। প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা বুঝতে হবে। হ্যাঁ, আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, দেখেন আপনারা প্রশ্নটা বুঝবেন তারপরে উত্তর করবেন। প্রশ্নটা না বুঝেই কিন্তু অনেকেই একজনে কমেন্ট দেখে দেখে বাকি সবাই কমেন্ট করে ফেলেন। ভাই, নিজেকে আপনি ফাঁকি দিচ্ছেন। আপনি এখানে যুক্ত আছেন, অবশ্যই আমি যতটুকু পড়াচ্ছি এইটুকু আপনাকে গুরুত্ব সহকারে মনোযোগের সাথে শিখতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমার গাইডলাইন যদি আপনারা না মানেন, আপনারা অবশ্যই আপনাদের গাইডলাইনগুলো আমার মানতে হবে। আপনি যদি আমার গাইডলাইন না মানেন, আমি যতটুকু পড়া দিচ্ছি, যতটুকু পড়াচ্ছি ওইটুকু যদি আপনি ভালোভাবে আয়ত্ত না করেন, ক্লাসের পর ক্লাস করিয়ে গেলাম, ক্লাসের পর ক্লাস, কি হবে? আমি যতটুকু পড়াচ্ছি ওইটুকু ভালোভাবে শিখেন, ভালোভাবে আত্মস্থ করেন, ক্লাসটা আবার রিপিট দেখেন। কয়জনে ক্লাস দেখেন? গতবার যখন আমি গতবারের যারা শিক্ষার্থী ছিল তাদের কথা বলি, অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি একটা ক্লাস 4 বার 5 বার দেখছে, আর ওই শিক্ষার্থীরা বই পড়ে নাই, তারা এমনি পাস করছে, ক্লাসের পড়া দিয়ে পাস করছে। কারণ আমি ক্লাসে যা পড়াবো এর বাইরে প্রশ্ন হয় না। আমি ক্লাসে যা পড়াচ্ছি ওর বাইরে প্রশ্ন হবে না, এটা শিওর ধরতে পারেন। আপনি ক্লাসের পড়া দিয়েই এমসিকিউ মিনিমাম 80 নাম্বারের মার্ক তুলে আসতে পারবেন। ক্লাস তো মনোযোগের সাথে দেখতে হবে। আমি যতটুকু পড়াচ্ছি ওইটুকু তো আপনাকে শিখতে হবে, ওইটুকু আপনি শিখেন। শুনেন, বার কাউন্সিলে ফেল করার অন্যতম কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কিছু শিক্ষার্থী আজকে এই কোচিং, ওই স্যারের পড়া একটু ভালো লাগতেছে ওটাও দেখি, ওই জায়গায় ভর্তি হয়। আজকে এই বই ভালো লাগতেছে, হ্যাঁ পড়লাম, আবার কালকে দেখবেন ওই বইয়ে আবার ভালো লাগতেছে ওইটাও পড়লেন। এই যে একটার পরে একটা চেঞ্জ করা, বিপদে পড়বেন। যাকে ধরে রাখেন একটাকে ধরে রাখতে হবে। আমি যতটুকু পড়াচ্ছি ওইটুকু আপনাকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে স্যার? আশা করি ভালো আছেন। হ্যাঁ, সুকান্ত পাল, আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, এখন আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। বলেন তো দেখি, একটা প্রশ্ন, আমি গতকালকের একটা প্রশ্ন ছিল, জেনারেল এক্সপ্লেনেশন কততম অধ্যায়ে বর্ণিত আছে? কমেন্ট করেন। জেনারেল এক্সপ্লেনেশন, এই প্রশ্নটা গতকালকের। দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। জেনারেল এক্সপ্লেনেশন কততম অধ্যায়ে বর্ণিত আছে? দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। আপনারা কি একজনের উত্তর দেখে আবার সবাই উত্তর করেন? এটা যদি করেন তাহলে আপনি বুকার রাজ্যে বাস, নিজেকে ফাঁকি দিচ্ছেন। কারণ এই প্রশ্নের উত্তর আমি গতকাল দেখেছি 70-80% স্টুডেন্ট চতুর্থ অধ্যায় দিয়েছেন। জেনারেল এক্সপ্লেনেশন যে এইটা চতুর্থ অধ্যায়, আমি যে প্রশ্নটা করেছিলাম অর্থাৎ সাধারণ ব্যাখ্যা কততম অধ্যায়, জেনারেল এক্সপ্লেনেশন, এটা ছিল দ্বিতীয় অধ্যায়। কিন্তু অনেকেই ভাবছে পড়ে নাই, যারা পরীক্ষা দিয়েছেন প্রশ্নটা ভালোভাবে পড়েননি, উত্তর দিয়েছেন কি জানেন? অনেকেই না পড়ছেন, ওই যে মানে জেনারেল এক্সেপশন চতুর্থ অধ্যায়, অনেকেই জেনারেল এক্সেপশন মনে করে চতুর্থ অধ্যায় দাগিয়েছেন। আমি তো খাতা দেখি আপনাদের। এখন মূল বিষয়টা কি দেখেন, প্রশ্নের 4টা অপশন আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, শিখতে হবে, জানতে হবে, ভালোভাবে পড়তে হবে। আপনি যখন উত্তরটা করবেন না, প্রশ্নের হেডলাইনটা পড়বেন, 4টা অপশন ভালো করে পড়বেন, তারপরে উত্তর করবেন। ইকবাল হোসেন বলছেন চতুর্থ অধ্যায়, জেনারেল এক্সপ্লেনেশন দ্বিতীয় অধ্যায়, এক্সেপশন চতুর্থ অধ্যায়। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ওই প্রশ্নটা দিয়েছি কেন, দেখি আপনারা প্রশ্ন ভালোভাবে পড়ে উত্তর দেন কিনা। অনেকেই ভুল করছেন, কারা কারা ভুল করছেন একটু কমেন্ট করেন। সৎ সাহস যদি থাকে, লজ্জার কিচ্ছু নাই। গতকালকে যে আমি প্রশ্নটা দিয়েছিলাম জেনারেল এক্সপ্লেনেশন কততম অধ্যায়ে বর্ণিত আছে, ওই প্রশ্নটা কে কে ভুল করছেন দেখি। কে আমি জানি কে ভুল করছেন, দেখি কে সত্যবাদী, কমেন্ট করবেন। আবুল কালাম আজাদ, ভেরি গুড, আমরা একজন সত্যবাদীকে দেখতে পেলাম। আবুল কালাম আজাদ ভুল করছেন, তাহলে আপনার কি অবশ্যই এখানে শেখার আছে। আবুল কালাম ভাই, অবশ্যই শেখার আছে, কারণ আপনি ভালো করে 4টা অপশন ভালোভাবে পড়েন নাই, সেই কারণে তো ভুল হয়েছে, তাই না? হ্যাঁ, অনেকের ভুল ছিল না, আমি বললাম 80% ভুল ছিল। দেখেন, আপনি নেট প্রবলেমে আছেন, এখানে কি আরো কারো নেট প্রবলেম আছে? আমি তো মনে করি না। মৃদুল চক্রবর্তী সহ অনেকেই দেখেন প্রথম অধ্যায় দিয়েছিলেন। স্যার আমারটা ঠিক ছিল, ভেরি গুড। কানেরি নাজনীন, জি স্যার আমি ভুল করেছি। ইকবাল হাসান, নেট ওকে আছে, ওকে। তাহলে দেখেন, আমার কথা হয়তোবা আমি আপনাদের চাইতে অনেকের চাইতে অনেক ছোট হব, অনেকে আমার বয়সের সিনিয়র আছেন, অনেকে আমার চাইতে বেশি জানেন, বুঝেন। কিন্তু আপনি যখন একজন মেন্টরের আন্ডারে পড়বেন, অবশ্যই আপনার মেন্টরের আন্ডারে আপনি দিক নির্দেশনা এটা পালন করতে হবে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন আমি যা বলি একটু গুরুত্ব দিয়ে শুনবেন। অনেকেই আমি দেখেন গ্রুপে লেখার পরে অনেকেই দেখা যাচ্ছে এই কমেন্ট করে, এটা কবে ক্লাস, কবে এইটা কবে। আপনি যদি মনোযোগের সাথে ক্লাস দেখেন, ক্লাসের শেষে কিন্তু আমি দিক নির্দেশনা দিয়ে দিই, অমুক দিন ক্লাস, অমুক দিন পরীক্ষা। আবারও অনেকেই কমেন্ট করেন কবে ক্লাস, কবে পরীক্ষা। হ্যাঁ, 80% ভুল করছেন। দীপিকা ঘোষ পূর্ণি, ওকে, চলে যাচ্ছি মূল ক্লাসে। হ্যাঁ, সরি বলে দিচ্ছি, অনেকেই হয়তো বা বলবেন স্যার আজ রাগে আছে। আপনাদেরকে তো মাঝে মাঝে একটু অ্যাডভাইস দিতে হয়, তাই না? এটা রাগ না। প্রথম প্রশ্নটা করেছি এটার কারণে, এটা বোঝানোর জন্য আপনাদের, যে দেখেন প্রশ্নটা পড়বেন, অপশনটা ভালোভাবে
শিখবেন। স্যার আপনি হ্যান্ড নোটের মতো আমাদেরকে মডেল টেস্ট নোট করে দেন। ভাই মডেল টেস্টের কি নোট করা যায়? মডেল টেস্ট কেন নোট করব? আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি এগুলোই এনাফ আপনাদের জন্য। ধারার বেসিক জানেন আগে। একটা ধারার বেসিক জানতে হলে ধারার মূল বিষয়বস্তুটা ভালোভাবে বুঝবেন, শিখবেন। ধারা সম্পর্কে মানে ধারা, আমরা যারা লয়ের স্টুডেন্ট এটা মনে রাখবেন যে ধারা হচ্ছে মনে রাখাটা প্যারা। ধারার শিরোনাম, একটা ধারাতে কি বলা হচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, ওই ধারার সারমর্মটা কি, এটা আপনি বুঝতে পারলে প্রশ্ন যেভাবেই করা হোক উত্তর করতে পারবেন। ওকে, তো আমরা আজকে প্রথমেই পঞ্চম অধ্যায়, এটা কততম অধ্যায় আছে? পঞ্চম অধ্যায়। আমরা কি পড়ব? অপরাধের সহায়তা বা অ্যাবেটমেন্ট। অপরাধের সহায়তা বা অ্যাবেটমেন্ট সম্পর্কে সবাই কমেন্ট করবেন কত অধ্যায়ে। একটু আসো। ফ্যান অফ করে দাও। ওকে, তো যাই হোক, আমরা অপরাধের সহায়তা কত ধারা থেকে কত ধারা এটা কেউ বলতে পারবেন? এই অধ্যায়টা এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকেও প্রশ্ন হবে। প্রশ্ন এরকমও হতে পারে যে অপরাধের সহায়তা বা অ্যাবেটমেন্ট সম্পর্কে প্যানাল কোডের কততম অধ্যায়ে বর্ণিত আছে, এরকম প্রশ্ন। অধ্যায় ভিত্তিক প্যানাল কোড থেকে একটা প্রশ্ন থাকে। প্যানাল কোডের অধ্যায়গুলো কত ধারা থেকে কত ধারা পর্যন্ত, এটা আপনাকে একবার লিখবেন সবাই, যে প্রথম অধ্যায় কত ধারা থেকে কত ধারা, দ্বিতীয় অধ্যায় কত ধারা থেকে কত ধারা, তৃতীয় অধ্যায় কত ধারা থেকে কত ধারা। এইটা সবাই আগামীকাল আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা সবাই লিখবেন। যারা এই মুহূর্তে 54 জন যুক্ত আছেন সবার উদ্দেশ্যে বলবো, অপরাধের সহায়তা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়। তো আমাদের 23টি অধ্যায় আছে। কত ধারা থেকে কততম অধ্যায় আছে, কোন অধ্যায়ে কি আছে, এটা আপনারা আগামীকাল কি করবেন? সূচিপত্র লিখে পাঠিয়ে দিবেন যেন আপনাদের সকলের মুখস্থ হয়ে যায়। কারণ প্যানাল কোড থেকে একটি প্রশ্ন 100% অধ্যায় ভিত্তিক থাকবে। প্যানাল কোডের একটা প্রশ্ন 20টা প্রশ্নের মধ্যে আপনি দেখবেন 100% একটা প্রশ্ন থাকবে অ্যাবেটমেন্ট থেকে। মানে অধ্যায় ভিত্তিক, যে কততম অধ্যায় আছে। যেমন জেনারেল এক্সপ্লেনেশন বললাম, আমি একটা প্রশ্ন দিয়েছিলাম কততম অধ্যায়ে আছে, দেখা যাচ্ছে জেনারেল এক্সেপশন কততম অধ্যায়ে, পানিশমেন্ট কততম অধ্যায়ে, অ্যাবেটমেন্ট কততম অধ্যায়ে বর্ণিত, সম্পত্তি সম্পর্কিত অপরাধ কততম অধ্যায়ে, ডাকাতি কততম অধ্যায়ে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে অধ্যায় ভিত্তিক একটা প্রশ্ন থাকতে পারে। সো আমাদের যে আজকের আলোচনার বিষয় প্রথম থেকে শুরু করব, অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা। এই যে অপরাধের সহায়তাটা কয়ভাবে করা যায়, এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। অপরাধের সহায়তা, হ্যাঁ 107 থেকে 120 অপরাধের সহায়তা শিউলি খান। এই যে অপরাধের সহায়তা, এটা তিনটি উপায়ে বা তিনভাবে এই অপরাধের সহায়তা করা হয়ে থাকে। অপরাধের সহায়তা তিনভাবে করা হয়ে থাকে। কিভাবে? একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তি যখন প্ররোচনা দিবে একটা অপরাধ করার জন্য, একটা ক্রাইম করার জন্য, একটা খারাপ কাজ করার জন্য, তাহলে প্ররোচিত করার মাধ্যমে, এক নাম্বার কি? প্ররোচিত করার মাধ্যমে কি করা যায়? অপরাধে সহায়তা করা যায়। সেকেন্ডলি বা 2 নম্বরে যে বিষয়টা বলা হচ্ছে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে। দেখা যাচ্ছে একটা অপরাধ সংগঠন করবে, কয়েকজন ব্যক্তি মিলে এটা পূর্ব পরিকল্পনা করলো বা ষড়যন্ত্র করলো, তাহলে ষড়যন্ত্রে অংশগ্রহণ করার মাধ্যমেও কি করা যাবে? ষড়যন্ত্রে অংশগ্রহণ করার মাধ্যমে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করার মাধ্যমে। সবাই লিখবেন, হ্যাঁ আমার সাথে সাথে সবাই লিখবেন, তাহলে দেখবেন একবার পড়াটা হয়ে যাবে, লেখাটা হয়ে যাবে। হ্যাঁ, এবং ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে বা করা হতে বিরত থাকার মাধ্যমে। ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার মাধ্যমে। তাহলে দেখেন এই যে 3 ওয়েতে
এখানে কি অ্যাবেটমেন্ট কোনো অপরাধ সংঘটনের জন্য 3 ভাবে প্ররোচনা বা সহায়তা করা যায়। অপরাধের সহায়তা কয় ভাবে করা যায়, এখান থেকে প্রশ্ন হতে পারে। অপরাধের সহায়তা করা যায় 3 ভাবে। মুখস্থ করে ফেলেন, লিখে ফেলেন, হ্যাঁ, মনে মনে একবার হলেও পড়েন যে হ্যাঁ, অপরাধের সহায়তা করা যায় 3 উপায়ে। 1 নম্বর হচ্ছে কি করার মাধ্যমে? প্ররোচিত করার মাধ্যমে, প্ররোচনা দেওয়ার মাধ্যমে। ওই যে একটা অপরাধ করবে সেই ষড়যন্ত্রে একটা অংশগ্রহণ করার মাধ্যমেও আপনি অপরাধের সহায়তা করতে পারেন। এবং ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো একটা অপরাধ করা, বা এমন একটা কাজ করলেন না যার কারণে আপনার অপরাধ হয়ে গেল। সো ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার মাধ্যমেও কিন্তু দেখা যাচ্ছে এখানে অপরাধের সহায়তা করা যায়। তো এখানে সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাখ্যাগুলো। এই যে অপরাধের সহায়তা, এখানে আপনাকে ব্যাখ্যাগুলো ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। কি ব্যাখ্যা? এই যে ব্যাখ্যাগুলো আপনাদের এখানে খুবই ইম্পর্টেন্ট। এটা লিখিত এমসিকিউ যারা একসাথে প্রিপারেশন নেবেন, আমি মনে করি আপনারা এখানে ব্যাখ্যাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝবেন, পড়বেন। ব্যাখ্যা, প্রত্যেকটা ধারায় এখন ব্যাখ্যা ভিত্তিক। এই যে আমরা অপরাধের সহায়তা এই বিষয়গুলো পড়ব, এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাখ্যা। প্রত্যেকটা ধারাতেই ব্যাখ্যা আছে। যেমন ধরেন, এই যে আমরা 3 ভাবে অপরাধের সহায়তা করা যায়, এটা কোথায়? 107 ধারা কিন্তু আমরা পড়তেছি। এই যে 107 ধারাতে 2টি ব্যাখ্যা আছে। কয়টা ব্যাখ্যা আছে? মূলত এখানে প্রথমে 2টি ব্যাখ্যার কথা বলা হয়েছে যে অপরাধের সহায়তা করা যায় 2 উপায়ে, 3 উপায়ে। প্ররোচিত করার মাধ্যমে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করার মাধ্যমে, ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার মাধ্যমে। সো আমরা এটা জানলাম যে হ্যাঁ, 3 ভাবে অপরাধের সহায়তা করা যায়। কিন্তু এখানে 2টা ব্যাখ্যা আমাদেরকে মনোযোগের সাথে পড়তে হবে। 1 নম্বর ব্যাখ্যাতে আমরা দেখবেন, যাদের পিলি মাস্টার বই আছে বা যে কোনো ভালো গাইড ব্যাখ্যাগুলো দেওয়া আছে, অথবা যাদের বেয়ার অ্যাক্ট আছে, বেয়ার অ্যাক্ট বলতে চটি বই বা বড় বই যাই থাক না কেন, অর্থাৎ প্যারাল কোডের বইয়ে দেখবেন 107 ধারাতে এখানে কি আছে? এখানে 2টা ব্যাখ্যা আছে। 1 নম্বর ব্যাখ্যাতে যে কথাটা বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো বাস্তব গুরুত্ব সম্পন্ন ঘটনার বা যা প্রকাশ করতে সে বাধ্য ভ্রান্ত বিবরণ প্রকাশ করে, অথবা ইচ্ছাকৃতভাবে তা গোপন করে কোনো কাজ করে বা করার, অথবা কোনো কাজ করা বা করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি উক্ত কাজ সংঘটনের প্ররোচিত করেছে বলে গণ্য হবে। অর্থাৎ এই যে ব্যাখ্যাটা, 1 নাম্বার যে ব্যাখ্যাটা, যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো বাস্তব গুরুত্ব সম্পন্ন ঘটনার যা প্রকাশ করতে সে বাধ্য ভ্রান্ত বিবরণ প্রকাশ করে। দেখা যাচ্ছে আমি এমন একটা কাজ, এমন একটা কথা, এমন একটা ঘটনা, আমি সত্য যেটা, সেই সত্য ঘটনাটা আমি প্রকাশ করলাম না, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভ্রান্ত ঘটনা আমি প্রকাশ করলাম। এটাও কিন্তু একটা অ্যাবেটমেন্ট বা প্ররোচনা বা সহায়তা। স্যার, বেয়ার অ্যাক্ট একটি ব্যাখ্যা দেওয়া আছে। বেয়ার অ্যাক্টে একটি ব্যাখ্যা কোন আইনের, কোন লেখকের বেয়ার অ্যাক্ট? একটু কমেন্ট করবেন তো। বেয়ার অ্যাক্টে একটা ব্যাখ্যা, এখানে বেয়ার অ্যাক্ট বলতে এখানে 2টা ব্যাখ্যাই দেওয়া আছে। আমি প্রিলি মাস্টার থেকে পড়াচ্ছি, আমি বেয়ার অ্যাক্টেও দেখেছি 2টা ব্যাখ্যা। হয়তোবা অনেক রাইটারে একটা ব্যাখ্যা দিয়ে থাকেন, তবে ভালো রাইটারের আপনাকে বই কালেক্ট করতে হয়। হ্যাঁ, এখানে দেখেন ব্যাখ্যা 2 নাম্বার, যে ব্যক্তি কোনো কাজ সম্পাদনের সময় বা তার পূর্বে উক্ত কাজ সম্পাদন সহজ করতে কোনো কিছু করে এবং তা দ্বারা কাজ সম্পাদন সহজ করে, সে ব্যক্তি উক্ত কাজ সম্পাদনের সহায়তা করেছে বলে গণ্য হবে। দেখা যাচ্ছে একটা অপরাধ করার সময় অথবা তার পূর্বে একটা কাজ সহজ করার জন্য, দেখা যাচ্ছে একটা এমন একটা কাজ করলো, ওই অপরাধটা সহজেই হয়ে গেল, ওটাও কিন্তু একটা অ্যাবেটমেন্ট। ওই যে সহজ উপায়ে যে অপরাধটা সংগঠন করলো। তাহলে এই যে ব্যাখ্যাগুলো, তবে এই 2টা ব্যাখ্যাও তেমন গুরুত্বপূর্ণ না আপনাদের জন্য। আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পড়াবো হচ্ছে 108 ধারাতে। কোথায়? 108 ধারাতে। তার পূর্বে আপনাদের পরীক্ষার জন্য যা মনে রাখতে হবে, 107 ধারাতে 2টা ব্যাখ্যা আছে, মনে রাখবেন। এখানে 3টি উপায়ে আপনার কি করা যায়,
অপরাধীর সহায়তা করা যায় প্ররোচিত করার মাধ্যমে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করার মাধ্যমে, ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে করা যায়। এখানে দুইটা ব্যাখ্যা আছে, একটু পড়বেন, একবার দুইবার পড়লে বুঝবেন। তবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ধারা যদি বলি, এটা হচ্ছে 108। 108 ধারাতে এখানে দেখেন 5টা ব্যাখ্যা আছে। 5টা, কয়টা ব্যাখ্যা? এটাও প্রশ্ন হয়ে যায় অনেক সময় যে পেনাল কোডের 108 ধারাতে কয়টা ব্যাখ্যা আছে, কয়টা? এখানে পেনাল কোডের 108 ধারাতে মোট 5টি ব্যাখ্যা আছে। 108 ধারা যদি আমরা আলোচনা করি, এখানে দেখেন অ্যাবেটর মানে যিনি অপরাধে সহায়তা করেন, যিনি অ্যাবেটর বলতে একজন ব্যক্তি। আমরা তো সংজ্ঞা জানলাম অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা বলতে কি বোঝায়, 3 উপায়ে সহায়তা করা বোঝায়। এখন ওই অপরাধের সহায়তা যিনি করবেন তিনি হচ্ছেন অ্যাবেটর বা দুষ্কর্মে সহায়তাকারী। এখানে দুষ্কর্মে সহায়তাকারী বা অ্যাবেটর বা দুষ্কর্মে সহায়তাকারী। দুষ্কর্মের সহায়তাকারী বা অ্যাবেটর, যিনি অপরাধে সহায়তা করেন। তাহলে দেখেন, হ্যাঁ ভুল করেছেন, ভালো বই কিনতে হবে। আমার নামে একজন রাইটার আছেন এমডি আশরাফুল আলম, তার চটি বই আছে 7টা। যদি পারেন 700 বা 800 টাকা নেবে, 7টা আইনের আলাদা। মোহাম্মদ আশরাফুল আলম নামে লিপি বুক হাউস, সম্ভবত নাকি কামরুল বুক হাউস থেকে প্রকাশিত, এরকমই হবে, লিপি বা কামরুল। চটি বই, ছোট ছোট চটি। এই যে বাংলা ইংরেজি দুইটার সংমিশ্রণেই সেখানে ওই বইয়ে ব্যারেটগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চটি একদম ছোট। আপনি বড় বড় বই কিনে আমি উকিল হব, বড় বড় বই কিনতেছেন, এখন এটা আপনার দরকার নাই। আপনি জাস্ট আইনজীবী হওয়ার জন্য, পাশ করার জন্য ছোট একদম চটি এই বইগুলো কালেক্ট করতে পারেন। এমডি আশরাফুল আলম মানে মোহাম্মদ আমার নামে আশরাফুল আলমের সম্ভবত কামরুল ল বুক হাউস বা লিপি ল বুক হাউস, সেম যে কোনো একটা হতে পারে প্রকাশনা। ওই বইটি অ্যাডভোকেট আশরাফুল আলমের যে বই, চটি বইগুলো কিনবেন 800 বা 700 এরকম টাকা নিবে। হ্যাঁ, ওই বইগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন, খুবই ভালো, সারা জীবনে কাজে দিবে চটি বইগুলোতে। আর বড় বড় বই কেন, বড় বড় যে বইগুলো অনেকগুলো রেফারেন্স থাকে, ডিএলআর, এমএলআর, বিটিসি বা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। আপনি এগুলো এখন শিখে কি করবেন? ওইগুলো তো হয় আপনি আইনজীবী হওয়ার পরে দেখা যাচ্ছে একটা ধারাতে কিভাবে কোন রেফারেন্স আছে, কোন ডিএলআরে কোন ব্যাখ্যা দেওয়া আছে, কোন জাজমেন্ট দেওয়া আছে, ওইগুলো বিভিন্ন বিস্তারিতভাবে বর্ণনা। আমার কাছে প্রত্যেকটা আইনের বই 5 সেট, 5টা করে আছে, যেমন পেনাল কোডের 5টা আছে, ফৌজদারির 5টা আছে, বড় বড় অনেক, ঠিক আছে। কিন্তু আপনি আইনজীবী হওয়ার পূর্বে আপনার কাজ হচ্ছে চটি বইগুলো কিনা। চটি বইগুলো কিনলে আপনি এখানে অনেক কিছুই শিখতে পারবেন। ওকে, ভালো রাইটারের বই অবশ্যই কিনতে হবে। হ্যাঁ, বাজারে তো অনেক বই থাকে, অনেক বই কিনলেই তো আর হবে না, ঠিক না? যেমন ধরা যাচ্ছে মিঠু ল বুক হাউস, ওনার প্রকাশনা থেকে অনেক বই হয়। উনি কিন্তু প্রায় 1 বছর যাবতই বলতেছেন যে ভাই বই লেখা আছে, আপনার নাম দিয়ে খালি প্রকাশ করব। আমি না করছি যে আপনি লিখছেন বা আপনি পাণ্ডুলিপি রচনা করছেন, অন্য কেউ হয়তো বা করছে, ওটাতে আমার নাম ব্যবহার হবে, এটাতে তো আমার তৃপ্তি থাকবে না। আমি যখন নিজে লিখব সেটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, আমি ওটাকে সৃষ্টি করব, তখন আমার নাম যাবে, সেটা আমার আত্মতৃপ্তি হবে। অন্যজনের একটা পাণ্ডুলিপি আমি লিখব, আমার নাম যাবে, আমার নামে প্রকাশ হবে না, ওটা আমার আত্মতৃপ্তি হবে না। এই মিঠু ল বুক হাউস, যা আপনারা মোটামুটি জানেন, অনেক বলতেছে আমাকে, অনেক প্রায় 1-1.5 বছর 2 বছর ধরে আমাকে বলছে। আমি এটা, হ্যাঁ কামরুল বুক হাউস, হ্যাঁ রাইট, নাজমা আক্তার, হ্যাঁ তাই হবে, হ্যাঁ কামরুল বুক হাউস। ওকে, সো আমরা এখন যে বিষয়টা পড়বো সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, এই ধারা থেকে প্রশ্ন হয়ে যায় এবং 109 ধারা থেকেও প্রশ্ন হয়। অপরাধের সহায়তা, অ্যাবেটমেন্ট আমরা পড়লাম। এখন অ্যাবেটরটা কি? অ্যাবেটর যিনি দুষ্কর্মের সহায়তাকারী, যিনি মানে ওই দুষ্কর্মটা অ্যাবেটমেন্ট যিনি করেন তিনি হচ্ছেন অ্যাবেটর। যিনি অপরাধের সহায়তা করেন যে ব্যক্তি, ওই ব্যক্তিকেই অ্যাবেটর বলে, ব্যক্তিকে অ্যাবেটর বলে। এখানে
5টি ব্যাখ্যা আছে, আপনাকে মনে রাখতে হবে। কয়টি ব্যাখ্যা? 5টি ব্যাখ্যা আছে। এই 5টি ব্যাখ্যাও কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ এইগুলো থেকে লিখিত পরীক্ষায় আপনার জন্য কি হবে? প্রবলেমেটিক প্রশ্ন হবে। তাই এখন থেকে যদি আপনি শিখে যান, আপনার কি ক্ষতি আছে, লস আছে? নো, এখন থেকেই আপনাকে শিখতে হবে। তাহলে এখানে দেখেন, যে প্ররোচনা দেয় তাকে প্ররোচনা দাতা, যিনি অপরাধে সহায়তা করে তিনি অ্যাবেটর। এক কথায় মনে রাখেন, যিনি অপরাধে সহায়তা করেন তিনি হচ্ছেন অ্যাবেটর। অ্যাবেটর, ঠিক আছে? ইমতিয়াজ আহমেদ বলছেন, সাব্বির হোসেন বলছেন ইমতিয়াজ আহমেদ। ওকে, তো এখন দেখেন, কখন অপরাধ সংগঠনের প্ররোচনা দান বা সহায়তা করা হয়েছে সে সম্পর্কে 108 ধারায় 5টি ব্যাখ্যা, এটা আমরা বললাম। এখন যে অপরাধের জন্য আপনি প্ররোচনা দিবেন তখনই আপনি অ্যাবেটর হয়ে যাবেন। একটা অপরাধ করার জন্য আপনি প্ররোচনা দিলেন, তখনই আপনি অ্যাবেটর হয়ে যাবেন। তবে এই যে বললাম, ব্যাখ্যাগুলো আপনাকে এখন থেকে ভালোভাবে শিখতে হবে। 1 নম্বর ব্যাখ্যাটাই দেখি, যে কোনো কাজ করা হতে বেআইনিভাবে বিরত থেকে সহায়তা করা বা প্ররোচনা দান করাও একটি অপরাধ। দেখা যাচ্ছে কোনো একটা কাজ বেআইনিভাবে বিরত রাখা, আমরা তো জানলাম দুইটা, একটা কাজ করার মাধ্যমেও অপরাধের সহায়তা করা যায়, অথবা কর্মবিরতি, কাজ করা থেকে বিরত রাখাও কিন্তু এখানে অপরাধের সহায়তা করা যায়। সো কোনো কাজ করা হতে বেআইনিভাবে বিরত থেকে সহায়তা, একটা কাজ আপনি কি ভালো কাজ সেটা বেআইনিভাবে করা থেকে বিরত রাখলেন, তখনও কিন্তু আপনি অপরাধের সহায়তা করলেন বা প্ররোচনা দান করলেন, যদিও প্ররোচনা দাতা স্বয়ং কাজটি করতে বাধ্য নয়। আরেকটা ব্যাখ্যা 2 নম্বর দেখেন, যে প্ররোচনাদাতা অপরাধ সংগঠন করার জন্য একটি প্রয়োজনীয় নয় যে সাহায্যকৃত কাজটি সম্পাদিত হবে বা অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় পরিণত হবে। দেখেন উদাহরণগুলো পড়তে হবে। দেখেন একটা উদাহরণ বলা হচ্ছে, সিকে হত্যা করার জন্য এ বিকে প্ররোচিত করে, বি হত্যা করতে অস্বীকার করে, এ বিকে হত্যার প্ররোচনা দান করার অপরাধে দোষী সাব্যস্ত হবে। অর্থাৎ এই যে 108-এর যে ব্যাখ্যাগুলো আমরা পড়লাম, এখানে উদাহরণটা দেখেন, খুবই চমৎকার। এ নামক একজন ব্যক্তি বি নামক একজন ব্যক্তিকে বলল, তাকে কি করলো? এই যে বি তাকে প্ররোচনা দিল। কি দিল? প্ররোচনা দিল। এখন দেখা যাচ্ছে এই যে প্ররোচনা দিল, এ নামক ব্যক্তি বিকে কি প্ররোচনা দিল? যে তুমি সিকে হত্যা করো, হত্যা করার জন্য প্ররোচনা দিল। এখন এই প্ররোচনায় প্ররোচিত হয়ে বি সিকে হত্যা করলেও এখানে তিনি অ্যাবেটর, এখানে তিনি কি অ্যাবেটর হয়ে যাবেন, মানে অপরাধের সহায়তাকারী। আর যদি বি তাকে হত্যা না করলেও, মানে এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে, এ যখন বিকে প্ররোচনা দিবে যে সিকে হত্যা করার জন্য, এখানে বি সিকে হত্যা করলে তবুও তিনি অ্যাবেটর হয়ে যাবেন, হত্যা না করলেও তিনি অ্যাবেটর হিসেবে গণ্য হবেন। এটি হচ্ছে মূল বিষয়। প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে। তাহলে দেখেন, এ বিকে প্ররোচনা দিল সিকে হত্যা করার জন্য, বি হত্যা করলো না, তার কথা মতো কাজ করলো না, তবুও কিন্তু তিনি এখানে প্ররোচনা দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হবেন, অ্যাবেটর বলে গণ্য হবেন। বুঝতে পেরেছেন? কমেন্ট করবেন। এখানে আরেকটা উদাহরণ দেখেন, সিম্পল ওই রকম উদাহরণই। দেখা যাচ্ছে এ কি করলো? বিকে প্ররোচনা দিল সিকে হত্যা করার জন্য। এখন বি হত্যা করার জন্য কি করলো? হত্যা করার জন্য আঘাত করলো, এখন আঘাত করলো হত্যা করার জন্য, কিন্তু সি কি করলো? চিকিৎসা নিল, চিকিৎসায় সে সুস্থ হয়ে গেল, এখন তবুও কিন্তু তিনি হত্যার প্ররোচনার জন্য দোষী সাব্যস্ত হবে। অর্থাৎ দেখেন, এই উদাহরণটা ভালো করে দেখেন, এ বি নামক ব্যক্তিকে সিকে হত্যা করার জন্য বিকে প্ররোচনা দিল। এ কি করলো? সিকে হত্যা করার জন্য বিকে প্ররোচনা দিল। এখন বি তাকে আঘাত করলো, আঘাত করার পরে সি চিকিৎসা নিল বা যেভাবেই হোক তিনি সুস্থ হয়ে গেলেন, বাট তবুও কিন্তু তিনি হত্যা করার জন্য যে প্ররোচনাটা দিলেন, এই প্ররোচনার জন্য তিনি এখানে দোষী হবেন।
ক্লিয়ার? তো আবার দেখেন 3 নাম্বার যে ব্যাখ্যাটা বলছে, যে ব্যক্তিকে অপরাধ করতে সহায়তা করা হয় সে ব্যক্তি আইনত অপরাধ করতে সক্ষম অথবা সহায়তাকারীর মতো একইরূপ অপরাধজনক উদ্দেশ্য বা জ্ঞান থাকার অথবা অন্য কোনো অপরাধজনক উদ্দেশ্য বা জ্ঞান থাকার প্রয়োজন নেই। জ্ঞান থাকার প্রয়োজন নেই মানে এই উদাহরণটা এরকমই, আমি আপনাকে বোঝাচ্ছি যে এরকম হতে পারে। ধরেন সি নামক একজন বি নামক একজন ব্যক্তি হচ্ছে ধরেন পাগল, তিনি পাগল হতে পারেন বা নাবালকও হতে পারেন, নাবালক বা শিশু, দেখা যাচ্ছে তার কোনো হিতাহিত জ্ঞান নেই, তার কোনো জ্ঞান নেই, পাগলও হতে পারেন। এখন এ কি করলো, সিকে হত্যা করার জন্য আবার বিকে প্ররোচিত করলো। বি দেখা যাচ্ছে হতে পারে পাগল, হতে পারে নাবালক, এমনও হতে পারে। সো এ যখন বিকে কি করবে, প্ররোচনা দিবে সিকে হত্যা করার জন্য, তখন যাকে প্ররোচিত করবে, যাকে প্ররোচিত মানে করবে, যাকে প্ররোচনা দিবে তার জ্ঞান থাকুক আর না থাকুক, হিতাহিত জ্ঞান, যে এখানে আঘাত করলে সে মারা যেতে পারে, এই জ্ঞানটা তার থাকুক বা না থাকুক, এখানে এ কিন্তু অবশ্যই এখানে দোষী সাব্যস্ত হবেন প্ররোচনা দেওয়ার জন্য। বিয়ের কিন্তু কোনো দোষ নাই, তার কোনো দোষ হবে না, তার কোনো দোষ হবে না, কারণ সে হতে পারে পাগল বা নাবালক, তার জ্ঞান নেই। কিন্তু এ কি করলো, এই যে একটা প্ররোচনা দিল, এই প্ররোচনা দেওয়ার জন্য তিনি অ্যাবেটর হিসেবে গণ্য হবেন। বুঝতে পেরেছেন? 4 নম্বর ব্যাখ্যাটা দেখেন, কোনো অপরাধে সাহায্য করা বা প্ররোচনা দেওয়া যেহেতু একটি অপরাধ, সেহেতু অনুরূপ সাহায্য বা প্ররোচনা দানে সাহায্য করা বা প্ররোচনা দেওয়া অপরাধ। দেখেন এখানেও একটা চমৎকার উদাহরণ দেখতে পাবেন। উদাহরণটা পড়ি, দেখেন এ জেডকে হত্যা করার জন্য সিকে প্ররোচিত করার উদ্দেশ্যে বিকে প্ররোচিত করে, মানে একজনকে প্ররোচিত করে যে তুমি উমুককে বলো। আবার বি তা অনুসারে জেডকে খুন করার জন্য সিকে প্ররোচিত করে এবং সি বি এর প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংগঠন করে। বি তার হত্যার অপরাধের জন্য বর্ণিত দণ্ডে দণ্ডিত হবেন এবং এ উক্ত অপরাধ সংগঠনের জন্য বিকে প্ররোচিত করেছিল, সেহেতু এ অনুরূপ দণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ এখানে একাধিক ব্যক্তির কথা বলা হচ্ছে। 4 নম্বর যে ব্যাখ্যা, একাধিক ব্যক্তি, এ কি করলো, বিকে প্ররোচিত করলো যে তুমি সিকে বলো, সিকে বলো সি যেন ডিকে হত্যা করে। দেখেন এখানে একাধিক ব্যক্তির কথাই বলা হচ্ছে। দেখেন এ বলতেছে বিকে, বিকে কি বললো, যে সি এর সাথে তোমার একটা, ধরেন সি হচ্ছে একটা সন্ডা, একটা গুন্ডা, এমন একটা লোক সি। বি বলল, এ বলল বিকে যে তুমি সিকে বলো সে যেন ডিকে হত্যা করে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এর মাধ্যমে বি প্ররোচিত হলো, বি এর মাধ্যমে সি প্ররোচিত হয়ে ডিকে হত্যা করলো। এখন সি কিন্তু হত্যার জন্য দায়ী, এ প্ররোচনার জন্য, বি প্ররোচনা হত্যার প্ররোচনার জন্য দায়ী হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কমেন্ট করবেন। অর্থাৎ এ বলতেছে বিকে যে সি এর সাথে তোমার ভালো একটা সম্পর্ক আছে, তুমি সিকে বলো ডিকে যেন সে হত্যা করে। এইভাবে আর কি, এই যে আমরা সিনেমাতে দেখতাম না, সাঙ্গ পাঙ্গ থাকে, বড় বড় যারা ভিলেন থাকতো, এই কালা জাহাঙ্গীরকে খবর দাও সে যেন আজকেই শাবনূরকে তুলে নিয়ে আসে। এই রকম আর কি, একজন আরেকজনকে পরিচিত করবে, ওই আরেকজনকে বলবে, এইরকম আর কি। হ্যাঁ, কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। এখন দেখেন 5 নাম্বার যে ব্যাখ্যাটা, যে চক্রান্তের মাধ্যমে সহায়তার অপরাধ সংগঠনের জন্য যে ব্যক্তি অপরাধটি করে তার কাজের সাথে সাহায্যকারীর কাজের সমন্বয় অপরিহার্য নয়। অর্থাৎ এখানে উদাহরণটা আপনাকে পড়তে হবে, নাহলে বুঝবেন না। যেমন জেডকে বিষ প্রয়োগের জন্য এ বি এর সাথে একটি ষড়যন্ত্র করে, সিদ্ধান্ত করা হয় যে জেডকে এ বিষ প্রয়োগ করবে। বি এতপর সি এর কাছে বিষ প্রয়োগের চক্রান্তটি প্রকাশ করে এবং সি কে জানায় যে তৃতীয় ব্যক্তি বিষ প্রয়োগ করবে।
কিন্তু সে তৃতীয় ব্যক্তিটিকে বি তা সি এর কাছে অপ্রকাশিত রাখে। সি বিষ সংগ্রহ করে দিতে রাজি হয় এবং বিষ সংগ্রহ করে উক্তরূপ ব্যবহারের উদ্দেশ্যে বিকে দেয়। এ বিষ প্রয়োগ করে ফলে জেট মৃত্যু হয়। এক্ষেত্রে যদিও এ এবং সি ষড়যন্ত্রে করে নাই, তথাপিও যে ষড়যন্ত্রের ফলে জেটের মৃত্যু হয়েছে তা সি যোগ দিয়েছিল, সুতরাং সি এই ধারায় বর্ণিত অপরাধ। অর্থাৎ মূল কথাটা হচ্ছে এরকম বোঝাচ্ছে যে একজন ব্যক্তিকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হবে। দেখা যাচ্ছে দুইজন ব্যক্তি তারা ষড়যন্ত্র করলো যে একজনকে হত্যা করা হবে। এখন তারা ষড়যন্ত্র করে কি করলো, অন্য একজনের মাধ্যমে বিষ সংগ্রহ করলো। সংগ্রহ করার পরে তাদেরকে দিল, ওই বিষটা প্রয়োগ করে হত্যা করলো। এখন ওই যে ষড়যন্ত্র হলো 2-3 জন মিলে, এটা যিনি বিষ সংগ্রহ করলেন তিনি কিন্তু জানলেন না। এইটাই হচ্ছে ওই রকম ব্যাখ্যা। ঠিক আছে, ওকে স্যার, ওকে। আচ্ছা, এখান থেকে যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে আরো সহজ করে দিচ্ছি। এখানে প্রশ্ন হলে আসলেও এই মুহূর্তে এমসিকিউ প্রশ্ন এই ভিতর থেকে হবে না। বোঝানোর জন্য আমি আপনাদেরকে বললাম যে ব্যাখ্যা 5টা একটু পড়বেন, উদাহরণ আছে তার সাথে। দেখেন এখানে অবশ্যই 107, 108, 109 এই 3টা ধারার ব্যাখ্যাগুলো পড়তেই হবে। ব্যাখ্যা, উদাহরণ, এগুলো একটু ভালোভাবে পড়বেন। হ্যাঁ, ব্যাখ্যা, উদাহরণ এই 3টা ধারার ভালোভাবে পড়বেন, তাহলে আপনি দেখা যাচ্ছে এখানে মূল বিষয়গুলো জানতে পারবেন। সো আমরা 2টা ধারা এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, 2টা ধারার মূল বিষয় হচ্ছে 107 ধারাতে বলা হচ্ছে অ্যাবেটরের সহায়তা করা, চক্রান্তের সহায়তা করা বা অ্যাবেটমেন্টের সংজ্ঞা। 3 উপায়ে অ্যাবেটমেন্ট মানে অপরাধের সহায়তা করা যায়। আবার 108 ধারাতে আমরা যে বিষয়টা বললাম, যিনি অপরাধের সহায়তা করেন তিনি হচ্ছেন অ্যাবেটর। অ্যাবেটরের 5টি ব্যাখ্যাও আমরা জানলাম, এখানে পড়বেন। হ্যাঁ, ভালোভাবে পড়বেন আসলেও। এখন আমাদের যে বিষয়টা, একটা প্রশ্ন দেখেন, এখান থেকে একটা প্রশ্ন হয়েছে বিগত সালে। কয়ের প্ররোচনায় খ খুন করার উদ্দেশ্যে গকে ছুরি দিয়ে আঘাত করে, গ চিকিৎসায় সুস্থ হয়ে উঠে ক নিম্নের কোন অপরাধ করছে? বলেন তো দেখি। যে ক এর প্ররোচনায় খ কি করলো, খুন করার উদ্দেশ্যে খকে ছুরি দিয়ে আঘাত করলো, গ আবার চিকিৎসায় সুস্থ হয়ে গেল, ক নিম্নের কোন অপরাধ করেছে? গুরুতর আঘাতের প্ররোচনা, নরহত্যার প্ররোচনা, খুন করার প্ররোচনা, নাকি গ সুস্থ হওয়ার কোনো অপরাধ হয়নি? হ্যাঁ, লিখিতর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যিনি বলছেন তিনি হচ্ছেন রাজীব বিশ্বাস রাজু। স্যার ধারাগুলো তো মনেই থাকে না। ধারাগুলো মনে থাকবে না কেন? বারবার লিখবেন, হেডলাইন মুখস্থ করবেন। 107 ধারাতে হচ্ছে অ্যাবেটমেন্টের সংজ্ঞা, 108 ধারাতে হচ্ছে অ্যাবেটর, যিনি অ্যাবেটমেন্টের সহায়তা করেন, 109 ধারাতে আমরা, হ্যাঁ লিখিতর জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুন করার প্ররোচনা। ভেরি গুড, খুন করার জন্য প্ররোচনা। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 109 ধারাটা। দেখেন 109 ধারাটা এমনভাবে আপনাকে পড়তে হবে। দেখেন আমরা পেনাল কোডের শাস্তির বিধান জানি। পেনাল কোডের 511টা ধারার মধ্যে শাস্তির ধারা শুরু হয়েছে 109 থেকে। শাস্তি শুরু হয়েছে কোথা থেকে জানেন? 109 ধারা থেকে শাস্তি শুরু। এর আগে কিন্তু আমরা শুধু বললাম ব্যাখ্যা, উদাহরণ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, হত্যার প্ররোচনা না, খুন করা, হ্যাঁ হত্যা বা খুন করা। হ্যাঁ, দেখেন পেনাল কোডের 109 ধারা থেকেই কিন্তু শাস্তি মূলত শুরু। এর আগে যে আপনারা পড়লেন, কোথাও কি কোন অপরাধের শাস্তি কত হবে বলা আছে? না। পেনাল কোডের যে আগের ধারাগুলো, এগুলো হচ্ছে ব্যাখ্যামূলক ধারা। পেনাল কোডে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে 2টা ভাগে এই ধারাগুলো বিভক্ত। একটা হচ্ছে সংজ্ঞামূলক বা ব্যাখ্যামূলক ধারা, আরেক প্রকার ধারা হচ্ছে শুধুমাত্র কোন অপরাধের জন্য কতটুকু শাস্তি দেওয়া যাবে ওই ধারাগুলো। সো এখন দেখেন 109 ধারাটা থেকে আমাদের শাস্তি শুরু। শাস্তি কি শুরু? এই যে অ্যাবেটমেন্টের শাস্তি শুরু হয়ে যাবে 109 ধারাতে। আমরা যে বিষয়টা দেখব যে এই যে অ্যাবেটমেন্ট বা অ্যাবেটর মানে অপরাধের সহায়তাকারী ব্যক্তি, যিনি একটা অপরাধে অ্যাবেটমেন্ট অপরাধের সহায়তা করবেন, তার শাস্তি কত?
এই শাস্তি থেকে কিন্তু আমরা এখান থেকে শুরু। কমেন্ট করেন পেনাল কোডের কত ধারা থেকে শাস্তি শুরু হয়েছে, কমেন্ট করেন তো দেখি। অ্যাবেটরের সংজ্ঞা কোথায়? অ্যাবেটরের সংজ্ঞা 108, ঠিক আছে। তাহলে শাস্তি, অ্যাবেটরের শাস্তিটা কোথায়? 109 ধারা থেকেই শুরু হয়েছে আমাদের এখন শাস্তি। এখন কিন্তু আপনার পেনাল কোড একদম সহজ মনে হবে, সহজ মনে হবে। হ্যাঁ, কি লাবণ্য শেখ কেন NH স্যার, মানে NH মানে একটু বুঝিয়ে বলুন কি বলতে চাচ্ছেন। দুষ্কর্মের সহায়তার ফলে সহায়তাকৃত কাজটি সম্পাদন হওয়ার ক্ষেত্রে এবং তার শাস্তি বিধানার্থে কোনো স্পষ্ট বিধান না থাকলে 109 ধারা থেকে শাস্তি শুরু। হ্যাঁ, 109 ধারা থেকে কিন্তু শাস্তি শুরু। দেখেন এখানে অ্যাবেটরের শাস্তির কথা বলা হচ্ছে। অ্যাবেটরের সংজ্ঞা 108, শাস্তি হচ্ছে 9। এইভাবে মনে রাখবেন। অ্যাবেটমেন্টের সংজ্ঞা 107, যিনি অ্যাবেটমেন্ট করবেন তিনি হচ্ছেন অ্যাবেটর। অ্যাবেটরের সংজ্ঞা 108, শাস্তি হচ্ছে 109। এইভাবে মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন। হ্যাঁ, এইভাবে একবার লিখে ফেলেন তো সবাই যে অপরাধ সহায়তা 107, যিনি সহায়তা করেন তিনি সহায়তাকারী, অ্যাবেটর 108, অ্যাবেটরের শাস্তি 109। এইভাবে মুখস্থ করেন, কমেন্ট করেন সবাই। দেখেন এখানে শাস্তি দুই ভাগে বিভক্ত হতে পারে। 109 ধারায় অ্যাবেটরের শাস্তি দুই ভাবে দেওয়া যায়। এক নম্বর শাস্তিটা দেখেন, অপরাধের সহায়তা নির্ধারিত যদি শাস্তি থাকে সেই শাস্তি পাবে। দেখা যাচ্ছে একটা অপরাধ করলেন, এই অপরাধটা করার সাথে সাথে আপনাকে দেখতে হবে অপরাধের মধ্যে যদি অ্যাবেটরের শাস্তির কথা বলা থাকে যে এই অপরাধটা করলে যিনি প্ররোচনা দিবেন তার শাস্তি হবে 7 বছর, এমন যদি থাকে। ধরেন আপনি একটা অপরাধ করলেন, ওই ধারাতে যে অপরাধটা সংগঠন করলেন ওই ধারাতে বলা হচ্ছে যে এই অপরাধের সহায়তাকারীর 7 বছরের শাস্তি হবে, 5 বছরের শাস্তি হবে। তাহলে নির্ধারিত শাস্তি। অপরাধে সহায়তাকারী, দেখেন অপরাধের সহায়তা নির্ধারিত শাস্তি থাকলে প্ররোচনা দানকারীর সেই শাস্তি পাবে। অর্থাৎ একটা অপরাধ করলেন, ওই অপরাধে যদি বলা থাকে যিনি সহায়তা করবেন তার শাস্তি হচ্ছে এত, ওই শাস্তিটাই হবে। এমন যদি নির্ধারিত শাস্তি না থাকে, অ্যাবেটরের যে শাস্তিটা সেটা যদি নির্ধারণ করা না থাকে তাহলে কি থাকবে, কি হবে? মূল অপরাধটা যে হবে, মূল অপরাধ সেই শাস্তি পাবে, মূল অপরাধের শাস্তি পাবে। হ্যাঁ, মূল অপরাধের শাস্তি হবে। দুই ভাবে শাস্তি দেওয়া যায়। তাহলে দেখেন, ধরেন করিম রহিমকে বলল চুরি করার জন্য। এখন রহিম চুরি করলো, কথার কথা চুরির শাস্তি 3 বছর, করিমেরও 3 বছর শাস্তি হবে। তাহলে মূল অপরাধের শাস্তি। অ্যাবেটমেন্ট মানে হচ্ছে এখানে অ্যাবেটর যিনি অপরাধের সহায়তাকারী, ওই সহায়তাকারী একটা অপরাধ করলো, ওই অপরাধটার মধ্যে ওই ধারায় যদি বলা থাকে একজন ব্যক্তি অপরাধ সহায়তা করলে এই শাস্তিটা দেওয়া যাবে, তাহলে ওই শাস্তিটাই হবে। আর যদি বলা না থাকে মূল অপরাধটা করলে যে শাস্তি হবে, অপরাধের সহায়তা করলে অ্যাবেটরের সেই শাস্তিটাই হবে। এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন দেখেন। কোনো অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য কোনো শাস্তির উল্লেখ না থাকলে অপরাধমূলক কাজে সহায়তাকারী শাস্তি কতটুকু? কোনো অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য কোনো শাস্তির উল্লেখ না থাকলে অপরাধমূলক কাজে সহায়তাকারী শাস্তি কতটুকু হবে? 5 বছর, 7 বছর? যে অপরাধটি সংগঠন হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি নাকি 12 বছর? আরেকটা প্রশ্ন দেখেন, কয়ের প্ররোচনায় সরকারি কর্মচারী খ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাৎ করে, কয়ের শাস্তি হতে পারে কত? কোনো শাস্তি হবে না। ক্ষয়ের সমান শাস্তি, গয়ের অর্ধেক শাস্তি, গয়ের দ্বিগুণ শাস্তি।
আরেকটা প্রশ্ন, আত্মহত্যার সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয় 18 বছর, 18 বছরের বেশি, অনূর্ধ্ব 18 বছর, নাকি কোনোটিই না, এরকম প্রশ্ন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মূল বিষয়। কঠিন কিচ্ছু না, আপনাকে শুধু টেকনিকের মাধ্যমে মনে রাখতে হবে। হ্যাঁ, টেকনিকের মাধ্যমে মনে রাখলেই হবে। এখানে আপনার কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু না। এখান থেকে 111 ধারাটা পড়েন, গুরুত্বপূর্ণ। 111 ধারাতে বলছেন, সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারী দায়ী দায়িত্ব। সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে, ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে কি সহায়তাকারীর দায়িত্বটা কি? সহায়তাকারীর দায়ী দায়িত্ব এটা কি রকম? এই 111 ধারা থেকে প্রশ্ন হতে পারে, তার কি অপরাধ হবে, কি শাস্তি হবে, ইত্যাদি ইত্যাদি। দেখা যাচ্ছে যে কাজের জন্য সহায়তা করা হয়েছে সেটি সে ভিন্ন। যেমন ধরেন, একে বলা হলো, উদাহরণ দেই, এ নামক ব্যক্তি কি ধরেন অ্যাবেটর, তিনি সহায়তা বা প্ররোচনা দিচ্ছেন। অ্যাবেটর, তিনি হচ্ছেন অ্যাবেটর, তিনি অপরাধের প্ররোচনা দিলেন কাকে? বি কে। এ কি করলো? প্ররোচনা দিল বি কে যে তুমি সি এর বাড়িতে, কার বাড়িতে? সি এর বাড়িতে আগুন লাগিয়ে দাও। প্ররোচনা দিল কিসের জন্য? আগুন লাগিয়ে দেওয়ার জন্যে। ভালো করে দেখেন উদাহরণটা, যে ভিন্ন কাজ। এ তাকে প্ররোচনা দিল বাড়িতে, সি এর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য, এমন হতে পারে। সো বি কি করলো? হ্যাঁ, আগুন লাগিয়ে দিল। তার বাড়িতে কি করলো? সি এর বাড়িতে আগুন লাগিয়ে দিল। এবং তার একটা লোভ আছে। কি লোভ? এরকম একটা লোভে পড়লো। বি কি করলো? এরকম একটা লোভে পড়লো যে বাড়িতে তো অনেক টাকা পয়সা আছে, অনেক স্বর্ণ অলংকার আছে, আমি কি করি? এগুলো চুরি করি। তাহলে তার বাড়ি থেকে টাকা, স্বর্ণ অলংকার কি করলো? বি চুরিও করলো। এখন এ কিন্তু একটা প্ররোচনা দিয়েছে। কি প্ররোচনা দিয়েছে? আগুন লাগানোর জন্য। বি কি করলো? ওই বাড়িতে আগুন লাগিয়ে দিল, পাশাপাশি ওই বাড়িতে টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা যা আছে তিনি সেগুলো চুরি করলেন। এখন প্রশ্ন হচ্ছে, এ নামক ব্যক্তি তিনি শুধু কি আগুন লাগানোর জন্য দায়ী হবে, নাকি চুরি করছে ওইটার জন্য দায়ী হবে? দেখি কে পারেন কমেন্ট করবেন। এ বি নামক ব্যক্তিকে বলল, সি নামক ব্যক্তির বাড়িতে তুমি আগুন লাগিয়ে তার বাড়ি পুড়িয়ে দাও। এখন আগুন লাগিয়ে বাড়িটা পুড়িয়ে দেওয়ার জন্য তিনি তাকে প্ররোচনা দিলেন। বি কি করলো? ওই বাড়িতে আগুনও লাগালো, পাশাপাশি তার বাড়িতে কিছু টাকা পয়সা, স্বর্ণ অলংকার আছে, ওগুলো চুরি করলো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এ নামক ব্যক্তি, সে কিসের প্ররোচনার জন্য দোষী সাব্যস্ত হবেন? কমেন্ট করেন তো দেখি, পারেন কিনা। এ নামক ব্যক্তি শুধু কি আগুন লাগানোর জন্য দায়ী হবে, নাকি চুরির জন্য? উভয় অপরাধের জন্য দায়ী হবে, উভয় অপরাধের প্ররোচনার জন্য দায়ী হবে, সবটার জন্যই দায়ী। এমডি সালাম বলছেন সবটি। কে ফোন দিছে? আগুন লাগানোর জন্য। দেখি কমেন্ট করবেন সবাই। না, এখানে ভালো করে খেয়াল করেন, এ নামক ব্যক্তি শুধুমাত্র আগুন লাগানোর জন্যই তিনি দায়ী, এইটা প্ররোচনা দেওয়ার জন্যই তিনি দায়ী হবেন। চুরিটা হচ্ছে একটা স্বতন্ত্র অপরাধ, এই চুরির জন্য তিনি দায়ী হবেন না, কেটে দিলাম।
শুধু আগুন লাগানোর জন্য দায়ী হবে। ভেরি গুড খাদিজা। শুধু আগুন, বাড়িটা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য তিনি দায়ী হবেন। এখানে তিনি চুরি করার জন্য দায়ী হবেন না, কারণ সেটা একটা স্বতন্ত্র অপরাধ, আলাদা অপরাধ। চুরি করার জন্য দোষী হবে না, শুধু আগুন লাগানোর জন্য দায়ী হবে। মায়া হাসান, ওকে, শুধু আগুন লাগানোর জন্য দায়ী হবেন। হ্যাঁ, এটা 111 ধারার উদাহরণটা, এটা নিয়ে ব্যাখ্যা এই উদাহরণগুলো থেকে প্রশ্ন হয় লিখিত পরীক্ষার জন্য। সো আরেকটা উদাহরণ দিই এখান থেকে, এই ধারা থেকে আরেকটা উদাহরণ আছে, দেখেন এটা কি হবে দেখেন তো, একটু কমেন্ট করবেন। এ কি করলো, ধরেন বিকে প্ররোচনা দিল, বিকে প্ররোচনা দিল, প্ররোচনা দিল কাকে, বিকে। ধরেন সি এর বাড়িতে আগুন লাগানোর জন্য। ওই উদাহরণটা আমরা আবার বলি, সেম উদাহরণটা আবার বলি, আবার বুঝি নাই, সাব্বির হোসেন বুঝেন নাই, ঘর পুরাতে প্ররোচনার জন্য দায়ী হবেন। হ্যাঁ দেখেন আগের যে উদাহরণটা ছিল এরকম, এই যে একটা ঘর, এটা কার ঘর, সি নামক ব্যক্তির ঘর। এই ঘরটা সি, এ সি এর সাথে একটা শত্রুতা আছে। এখন তিনি বি নামক একজন ব্যক্তিকে প্ররোচনা দিল, প্ররোচনা করলো। কি প্ররোচনা করলো, যে বি তুমি সি এর বাড়িতে আগুন লাগাও, আগুন লাগিয়ে তার বাড়িঘর পুড়ে ফেলো। বি কি করলো, সি এর বাড়িতে আগুন দিল, পাশাপাশি তিনি ওই বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার, টাকা পয়সা বা ইত্যাদি ইত্যাদি সে ওটা চুরি করে নিল। এখন এ নামক ব্যক্তি তার কি লাইবিলিটি হবে, এটাই হচ্ছিল প্রশ্ন। এখানে তিনি শুধু আগুন দেওয়ার জন্য দায়ী হবেন, ঘর থেকে স্বর্ণ অলংকার, টাকা পয়সা এইগুলো যে চুরি করে নিছে এটার জন্য তিনি দায়ী হবেন না। ঠিক আছে, যতটুকুর জন্য প্ররোচনা দেবে ঠিক ততটুকুর জন্যই দায়ী হবে জি এম রুবি। হ্যাঁ, এখন আরেকটা উদাহরণ দেখেন, এখান থেকে আরেকটা উদাহরণ আমি পড়াই। এটাই, এই সেম উদাহরণটাই একটু ভিন্ন। দেখেন এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে কি করলো, প্ররোচনা দিল যে তুমি সি এর বাড়িটা পুড়িয়ে দাও। এ নামক ব্যক্তি কি করলো, প্ররোচনা দিল, প্ররোচনা কি করতে বললো, যে তুমি কি করো, বি এর বাড়ি পুড়িয়ে দাও। এখন বি যখন, ভালো করে খেয়াল করতে হবে না হলে বুঝতে পারবেন না, এ নামক ব্যক্তি বি কে বলল সি এর বাড়িটা পুড়িয়ে দেওয়ার জন্য। বি সি এর এ নামক ব্যক্তির প্ররোচনার ফলে বি কি করলো, ওই বাড়িতে আগুন লাগানোর জন্য গেল, আগুন লাগিয়ে দিল। সি কি করলো, আগুন লাগানোর জন্য কি করলো, সি বাধা দিল। কে বাধা দিল, সি। এখন এই যে বাড়িতে যখন আগুন লাগানোর জন্য বি নামক ব্যক্তি গেল, এই যে সি নামক ব্যক্তি বাধা প্রদান করলো। কি করলো, বাধা প্রদান। এখন এই যে বাধা দিল, এক পর্যায়ে বি কি করলো, ছুরি দিয়ে সিকে আঘাত করে তার মৃত্যু ঘটালো, তাকে হত্যা করলো বা মৃত্যু ঘটালো, হত্যা করলো, ধরেন হত্যা বা খুন বা হত্যা এমনও হতে পারে। এ কি করলো, বাড়িতে আগুন লাগানোর জন্য প্ররোচনা দিল, কিন্তু বি কি করলো, তার বাড়িতে আগুন লাগানোর জন্য যখন যায় তখন তিনি কি করলেন, ছুরি দিয়ে সিকে আঘাত করলেন, তাকে মেরে ফেললেন, তারপরে তিনি আগুন দিলেন। এখন এ নামক ব্যক্তি কোনটার জন্য দায়ী হবে বলেন দেখি। এখন এ নামক ব্যক্তি কোন প্ররোচনার জন্য তখন তিনি দায়ী হবেন, এটা কি এমন হবে? হ্যাঁ, কমেন্ট করবেন এটা কি হবে। তিনি কি খুন করার জন্য দায়ী হবে নাকি শুধু ঘর পুরানোর জন্য? দেখি কে পারেন। তিনি এই আগুন লাগানোর জন্য দায়ী, বি আগুন ও চুরির জন্য দায়ী হবেন। হ্যাঁ, সাব্বির হোসেন, ভেরি গুড, জি বুঝতে পেরেছি স্যার, ওকে ভেরি গুড। এখন এ নামক ব্যক্তি প্ররোচনা দিল বি নামক ব্যক্তিকে, সি এর ঘরটা তিনি পুড়িয়ে দেওয়ার জন্য একটা প্ররোচনা দিলেন। সি
এর বাড়িতে যখন বি আগুন লাগাতে যায় তখন সি বাধা দিল, তখন তিনি কি করলেন, তাকে হত্যা করলেন, তারপরে আগুন দিলেন। এখানে কি হবে, কে কোনটা দায়ী হবে বলেন তো? এ কোনটার জন্য দায়ী হবে, বি কোনটার জন্য দায়ী হবে? ভেরি গুড, নাফিসা জাহান আগুন এবং হত্যা দুইটার জন্যই দায়ী হবে, দুইটার জন্যই দায়ী হবে। হ্যাঁ, এ নামক ব্যক্তি কিন্তু দুইটার জন্যই দায়ী হবে, বিও দুইটার জন্যই দায়ী হবে। ঠিক আছে, উভয়ের জন্য। কারণ এই যে আগুন লাগাতে বাধা দিল, তিনি কি করলেন, তাকে আঘাত করলেন, দুইটার জন্য তিনি দায়ী হবেন না। এ শুধু ঘর পোড়ানোর জন্য না, খুন করার জন্য, দুইটার জন্য দায়ী হবে, দুইটার জন্যই। ঠিক আছে, তো 111 এই দুইটা উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করে রাখবেন। এগুলো আসলে লিখিতর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মনে রাখবেন এখন থেকেই। দেখেন, একটা প্রশ্ন এখান থেকে করা হয়েছে, উদাহরণ থেকে প্রশ্ন হয় এখান থেকে, উদাহরণ দেখেন। সেই কারণে আমি আপনাদেরকে উদাহরণগুলো পড়ার জন্যই বলবো। প্রশ্নটা পড়ি, আপনারা উত্তর করবেন। এ বিকে সি এর ঘর পোড়ানোর জন্য প্ররোচিত করে, বি সি এর ঘরে আগুন দেয় এবং চুরি করে। এ কিসের জন্য দায়ী হবে? ওই প্রশ্নটাই আসছে। দেখেন, চুরি ও ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে, চুরিতে প্ররোচনার জন্য দায়ী হবে, ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে, নাকি কোনোটাই হবে না? প্রশ্ন ওইটাই যে এই যে এ বিকে সি এর ঘর পোড়ানোর জন্য প্ররোচিত করলো, বি সি এর ঘরেতে আগুন দিল, চুরি করলো, এ নামক ব্যক্তি কি দোষী হবে? এই প্রশ্নটা দেখেন 2020 সালে আসছে। আচ্ছা, দেখেন 114 ধারাটা কিন্তু আমরা আমাদের যখন পেনাল কোডের মামলাগুলো আদালতে দায়ের করি, দেখা যাচ্ছে 2 এর অধিক আসামি থাকলে আমরা 114 ধারাটা লাগিয়ে দেই। যে আব্দুর রহিমের হুকুমে কি করলো, কলিমদ্দি আঘাত করে মাথায় গুরুতর আঘাত করলো। ঠিক আছে, এখন দেখেন এই যে 114 ধারাটা, এখানে অবশ্যই মনে রাখবেন যিনি অ্যাবেটর, অপরাধের সহায়তাকারী অ্যাবেটর, তার কি উপস্থিতি বাধ্যতামূলক, তাকে অবশ্যই ঘটনার সময় উপস্থিত থাকতে হবে। অন্য ক্ষেত্রে কিন্তু আমরা জানি ঘটনার সময় উপস্থিত না থেকেও কিন্তু দোষী। কিন্তু এখানে 114 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, অবশ্যই যিনি অপরাধের সহায়তাকারী বা অ্যাবেটর, তাকে ঘটনার সময় উপস্থিত থাকতে হবে, তাহলেই কিন্তু 114 ধারা দেওয়া যায়। হ্যাঁ, এটা মনে রাখবেন। এখন আমরা দেখেন 115 ধারাটা দেখি। 115 ধারাতে মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করার শাস্তি। 115 ধারা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। দেখেন কি বলা হচ্ছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে শাস্তি। দেখা যাচ্ছে এমন একটা অপরাধ, এই যে অপরাধ, এই অপরাধটা হচ্ছে এমন একটা অপরাধ যে অপরাধটা করলে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। এমন হতে পারে যে অপরাধটা সংগঠন হলে শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এমন কোনো অপরাধের যদি আপনি প্ররোচনা দেন, সহায়তা করেন, ওই কাজ করতে যে যতগুলো অপরাধ করবে সব অপরাধের জন্য উভয় দায়ী হবে। তবে ওই কাজ করতে ভিন্ন কাজ করার দরকার নেই, এই রকম কাজগুলো উভয় দায়ী হবে না। 111। আচ্ছা, অপরাধ দেখেন 115 ধারা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের শাস্তি সম্পর্কে 115 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, একটা অপরাধ ধরেন, ওই অপরাধের এমন একটা অপরাধ ধরেন আপনার খুন। এই খুনের শাস্তিটা কি?
খুনের শাস্তি আমরা জানি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এখন কেউ আপনাকে খুন করার জন্য প্ররোচিত করলো, তাহলে তার শাস্তি কতটুকু হবে, এটি হচ্ছে মূল বিষয়। 115 ধারাতে বলা হচ্ছে, এখানে দুই রকমের শাস্তির কথা বলা হচ্ছে। দেখেন যে অপরাধ সংঘটিত না হলে, অপরাধ যদি সংঘটিত না হয়, দেখেন অপরাধ সংঘটিত না হলে তার শাস্তিটা কত, কোন কোন শাস্তি? যে অপরাধটা করবে, যে অপরাধটার জন্য প্ররোচনা দেওয়া হবে, ওই অপরাধটা যদি করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এমন অপরাধগুলোর ক্ষেত্রে যদি অপরাধটা আপনি দেখা যাচ্ছে এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে প্ররোচনা করলো খুন করার জন্য, এ খুনের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এখন অপরাধটা সংগঠন হলো না, এমন হতে পারে, তখন এ নামক ব্যক্তির শাস্তি হবে কত? দেখেন 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখন আবারও বলা হচ্ছে, দেখেন অপরাধের সহায়তার ফলে আঘাত দান করা হলে, যদি দেখা যাচ্ছে এই যে প্ররোচনার ফলে বি কি করলো, যাকে খুন করতে বলা হলো তাকে আঘাত দিল, আঘাত দান করা হলে, অপরাধের সহায়তার ফলে, এই যে অপরাধের সহায়তার ফলে যদি ওই ব্যক্তিকে আঘাত পর্যন্ত করা হয়ে থাকে, আঘাত করা হলে তাহলে অ্যাবেটরের শাস্তি দেখেন কত, অ্যাবেটরের শাস্তিটা হয়ে যাবে 14 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। ঠিক আছে, অর্থাৎ যদি অপরাধটা করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, এমন কোনো অপরাধের জন্য যদি কেউ কাউকে প্ররোচিত করে, প্ররোচনা দান করেন, তখন অ্যাবেটরের যে শাস্তি, যদি আঘাত করে 14 বছর, আর অপরাধটা যদি সংগঠন না হয় প্ররোচনা দেওয়ার জন্য 7 বছর। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। অপরাধ না হলে 7 বছর, অপরাধ হলে 14 বছর না, কি বললেন ফারহানা? অপরাধ হলেই যে 14 বছর না, অপরাধ যদি হয়ে যায়, খুন করলো, এ কি করলো, বিকে খুন করলো, খুন করার জন্য প্ররোচনা দিল, সিকে খুন করার জন্য বিকে প্ররোচনা করলো, এখন বি সিকে খুন করেই ফেললো, অপরাধ সংগঠন। তাহলে এখানে খুনের জন্য কি মৃত্যুদণ্ড, তাহলে উভয়ের শাস্তি মৃত্যুদণ্ড। বুঝেন ভালো করে, যদি অপরাধটা সংগঠন হয় তাহলে শাস্তি মৃত্যুদণ্ড। এখন দেখা যাচ্ছে অপরাধটা সংগঠন হলোই না, কিচ্ছু হলো না, তখন শুধুমাত্র এ নামক ব্যক্তির শাস্তি হবে, বি নামক ব্যক্তির না। অপরাধ যদি সংগঠন না করে তখন তার শাস্তি হচ্ছে 7 বছর। আবার দেখা যাচ্ছে বি কি করলো, খুন করার জন্য তাকে আঘাত করলো, কিন্তু সে মারা যায় নাই, খুন করার জন্য তিনি আঘাত করছে, মারা যায় নাই। এই আঘাত করার কারণে এ নামক ব্যক্তি কিন্তু প্ররোচনা দিয়েছিল তাকে খুন করার জন্য, সো তখন তার শাস্তি হবে 14 বছর। এখন বুঝতে পেরেছেন কিনা? ফারহানা যে কথাটা বলছেন ভালোভাবে বুঝতে পারেন নাই সঠিকটা। অপরাধ যদি নাই হয়, একবারে হলো না, শুধু প্ররোচনাটা দিয়েছে, প্ররোচনা দেওয়ার জন্য 7 বছর, আর অপরাধটা যদি সংগঠন হয়েই যায় তাহলে তো মূল শাস্তিই পাবে, আর অপরাধটা সংগঠন করার জন্য যদি সামান্য আঘাতও করে থাকে তবুও 14 বছর। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করবেন, আরগুলো দরকার নাই। ভেরি গুড। আমরা আর পড়বো না এখান থেকে, 5ম অধ্যায় থেকে আমরা আর পড়বো না। তাহলে অপরাধের সহায়তা কততম অধ্যায়ে? 5ম অধ্যায়ে। সামারি করে দিই একটু এই পর্যন্ত, আমি যেগুলো পড়িয়েছি এগুলোই পড়বেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। সামারি করে দিচ্ছি, এইটুকু সামারি করে দিচ্ছি। 5ম অধ্যায়ে আমরা কি পড়লাম? অ্যাবেটমেন্টের সহায়তা। 107 ধারায় অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তার সংজ্ঞা। কয়ভাবে অপরাধের সহায়তা করা যায়? 3টি উপায়ে। এখানে ব্যাখ্যা কয়টা? ব্যাখ্যা আছে 2টি, সবাই লিখেন। 108 ধারাতে হচ্ছে অ্যাবেটরের সংজ্ঞা। অ্যাবেটর
যিনি অপরাধের সহায়তা করবেন তিনি অ্যাবেটর। ব্যাখ্যা কয়টা? ব্যাখ্যা 5টি। 109 ধারাতে কি? এই যে অ্যাবেটর, তার শাস্তির কথা বলা হচ্ছে। আমরা 111 ধারা পড়েছি, ভিন্ন অপরাধ করলেও শাস্তি। 114 ধারাতে পড়েছি অ্যাবেটরের উপস্থিতি লাগবে, উপস্থিতি। 115 পড়লাম মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে যদি কেউ সহায়তা করে, অপরাধটি সংঘটিত না হলে 7 বছর, অপরাধ সংগঠন করার জন্য যদি কার্যক্রম হয়, কিছু হয়, যেমন আঘাত করে, 14 বছর। অপরাধ যদি সংগঠন হয়ে যায়, মূল অপরাধের শাস্তি। এটুকু বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। সো অপরাধ সংগঠিত না হলে 7 বছর, অপরাধ সংগঠিত করার জন্য আঘাত করলে 14 বছর, আর অপরাধ সংগঠন করলে মূল অপরাধের শাস্তি পেয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। সামারিটা এইটুকু পড়লেই মনে থাকবে আপনাদের। এমসিকিউ এর জন্য এইটুকু সামারি যথেষ্ট। এমসিকিউ এর জন্য এইটুকু সামারি যথেষ্ট। বলেন অপরাধমূলক ষড়যন্ত্র কোথায় আছে? অপরাধমূলক ষড়যন্ত্র কততম অধ্যায়ে বর্ণিত আছে দেখি, কে বলতে পারেন? অপরাধমূলক ষড়যন্ত্র বুঝতে পেরেছেন? আগেরগুলো একটু কমেন্ট করেন তো দেখি। হ্যাঁ, কমেন্ট করবেন সবাই, বুঝতে পেরেছেন কিনা। এই তো আমরা আর কিছুক্ষণ পড়বো, আর 10 মিনিট পরে শেষ আজকের ক্লাস। কমেন্ট করবেন সবাই। ওকে ওকে, মহিউদ্দিন খান, শিমু সুলতানা, কেউ বুঝেন নাই মনে হয় না, ওকে তো লিখেন না। 5ম অধ্যায়ের ক, এখানে ধারা হচ্ছে 120-এর ক, 120-এর খ। 120-এর ক, 120-এর খ, দুইটা ধারা নিয়ে 5মের ক। 5মের ক চ্যাপ্টার 5-এর খন্দকার মাহবুবুল হক, জান্নাতুল ফেরদৌস, খাদিজা। 5মের ক, হ্যাঁ 5ম অধ্যায়ের ক, 120-এর ক, 120-এর খ। অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। এই যে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা আছে কোথায়? 120-এর ক ধারাতে। এখানে বলা হচ্ছে 2 উপায়ে ষড়যন্ত্রের উপাদান কয়টা? ষড়যন্ত্রের উপাদান 2টা। দেখেন ষড়যন্ত্রের উপাদান কয়টা? উপাদান 2টি। প্রশ্ন এখান থেকে হতে পারে, স্টার করে রাখেন। কি কি? 1 নাম্বার হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তির থাকতে হবে। অপরাধের ষড়যন্ত্র করতে হলে আপনি কি একা একা অপরাধের ষড়যন্ত্র করতে পারবেন? অপরাধের ষড়যন্ত্র করতে হলে অবশ্যই কিন্তু 2 বা ততোধিক ব্যক্তি লাগবে। কি লাগবে? 2 বা ততোধিক ব্যক্তি। আরেকটা বলা হচ্ছে কোনো বৈধ কাজ, কোনো বৈধ একটা কাজ অবৈধ উপায়ে করা, অবৈধ উপায়ে করা, বা দেখেন বৈধ কাজ অবৈধভাবে করতে সম্মত। কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করা এবং অবৈধ কাজ করা, অবৈধ কাজ করা, এটাকে বলা হয় অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র, দেখেন অপরাধমূলক ষড়যন্ত্র কি? সিম্পল বিষয়। অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা কোথায় আছে? প্রশ্ন এখান থেকে হতে পারে। 120-এর ক, অপরাধমূলক ষড়যন্ত্র বলতে বোঝায় 2 বা ততোধিক ব্যক্তি। 2 বা ততোধিক ব্যক্তির কথা বলা হচ্ছে এবং 2 উপায়ে অপরাধমূলক ষড়যন্ত্র করা যায়। এখানে 2 বা ততোধিক ব্যক্তি একটা অবৈধ কাজ করবে অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করবে, এটাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলা হয়। এখানে দেখেন প্রশ্ন হতে পারে অ্যাবেটমেন্ট করার জন্য কতজন ব্যক্তি দরকার? অ্যাবেটমেন্টের সদস্য সংখ্যা কত বলেন? আর হ্যাঁ, ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক ষড়যন্ত্র সদস্য সংখ্যা কত? এই 2টা প্রশ্ন হয়ে যেতে পারে। হ্যাঁ, 2 জন ব্যক্তি কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করা বা কোনো অবৈধ কাজ করা। দেখেন তো অ্যাবেটমেন্টের সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা থেকেও প্যানেল করে প্রশ্ন হয়।
অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য সংখ্যা কত? কমেন্ট করবেন, একটু স্পেসিফিকভাবে কমেন্ট করেন। কোনটা? অ্যাবেটমেন্টের জন্য একজন, এটা মনে রাখবেন। ষড়যন্ত্রের জন্য কমপক্ষে 2 জন সদস্য, কমপক্ষে 2 বা ততোধিক। হ্যাঁ, এটা মনে রাখবেন। অ্যাবেটমেন্টের সদস্য সংখ্যা 1 জন, ক্রিমিনাল কনস্পাইরেসি 2 জন। প্রশ্ন কিন্তু এগুলো থেকেই হয়। হ্যাঁ, এইগুলো থেকে সিম্পল বিষয় থেকে আপনাদের এমসিকিউ প্রশ্ন হবে, কঠিন না। আইনটা বুঝে পড়লে কঠিন কিচ্ছু না। দেখেন 120-এর খতে শাস্তির কথা বলা হচ্ছে। ক্রিমিনাল কনস্পাইরেসির শাস্তিটা কত? দেখেন 2টা শাস্তির কথাই বলা হচ্ছে। 1 জন সহায়তা, 2 জন ষড়যন্ত্র। ভেরি গুড। মৃত্যু বা যাবজ্জীবন বা 2 বছর বা তার অধিক মেয়াদ সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের জন্য পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্র যুক্ত হলে কি শাস্তি হবে? অপরাধ সংগঠন হলে এই শাস্তিটা যদি হয়, মূল শাস্তিটা যদি হয় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছর বা তার অধিক, 2 বছর বা ততোধিক, মানে মূল অপরাধটা, যে অপরাধটা করা হচ্ছে ওই অপরাধটা যদি সংগঠন হয় এবং ওই অপরাধটার শাস্তি যদি হয় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, 2 বছর বা তার অধিক, তখন কি হবে দেখেন। অপরাধটা সংগঠন করলে যে শাস্তিটা হতো, মূল শাস্তি, মূল অপরাধের শাস্তি হবে। এখন দেখেন 2 বছরের নিচে যদি হয়, 2 বছরের নিচে যে অপরাধগুলো, ওই অপরাধের কেউ যদি ষড়যন্ত্র করে তার শাস্তি কত? এখানে দেখেন বলা হচ্ছে যে ষড়যন্ত্রের শাস্তির কথা বলা থাকলে মূল শাস্তি, বলা না থাকলে 6 মাস পর্যন্ত। 6 মাস মূল অপরাধের শাস্তি যদি বলা থাকে, মূল ধারায় যদি বলা থাকে শাস্তির কথা, ওই শাস্তি হবে। আর যদি ষড়যন্ত্রের শাস্তির কথা বলা না থাকে 6 মাস, তাহলে 2 বছরের নিচের অপরাধগুলোর ক্ষেত্রে এক কথায় মনে রাখবেন 6 মাস। আর যদি কথা বলা থাকে কত দিনের শাস্তি, ওই শাস্তি। আর যদি হয় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের অধিক, তাহলে অপরাধ সংগঠন করলে মূল অপরাধের শাস্তি হবে, মূল অপরাধের শাস্তি হবে। হ্যাঁ, বেশি কিছু কঠিন না। হ্যাঁ, এই মূল বিষয়গুলো থেকে মনে রাখবেন। তো এখান থেকে আর 2টা ধারা পড়াই, আজকের ক্লাসে আর 2টা ধারা পড়ালেই শেষ। যে 2টা ধারা আপনাদেরকে পড়াবো। 121 দেখেন তো, রাষ্ট্র বিরোধী অপরাধ সমূহ কোথায় বলা আছে? কমেন্ট করেন, কত অধ্যায়? রাষ্ট্র বিরোধী অপরাধ কততম অধ্যায়? রাষ্ট্র বিরোধী অপরাধ 6ষ্ঠ অধ্যায়। কততম অধ্যায়? অধ্যায় ভিত্তিক প্রশ্ন হয়। 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা যুদ্ধ ঘোষণার সহায়তা। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন, এই যে যুদ্ধ ঘোষণা করেন বা করার চেষ্টা করেন অথবা করার সহায়তা করেন, কিসের? বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করে, চেষ্টা মানে উদ্যোগ গ্রহণ করা অথবা করার সহায়তা করা, কেউ যদি অপরাধের এই রকম বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ ঘোষণার চেষ্টা করে, উদ্যোগ গ্রহণ করে, করার সহায়তা করে, তাহলে তার শাস্তিটা কত দেখেন। তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে এখানে শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড অথবা যাবজ্জীবন অথবা বা যাবজ্জীবন, বা মানে অথবা একটাই। হ্যাঁ, এবং কি? এবং অর্থদণ্ড, এবং অর্থদণ্ড, 3টা মনে রাখবেন। 121 ধারা, এই যে আমরা পেনাল কোডের যে 10টি ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়, 121 হচ্ছে তার মধ্যে অন্যতম। আমরা 124 রাষ্ট্রদ্রোহ, 124 ধারাটা পড়ে আজকের ক্লাস শেষ করব। ধারা কি বলা হচ্ছে? রাষ্ট্রদ্রোহ। 124-এর ক দেখেন, 124-এর ক সেডিশন বা রাষ্ট্রদ্রোহ।
রাষ্ট্রদ্রোহ। একটা প্রশ্ন করি, দেখি পারেন কিনা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই যে সেডিশন বা রাষ্ট্রদ্রোহ মামলায় শাস্তি দিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাস্তি দিলে আপিল কোথায় হবে? দেখি কে করতে পারেন, উত্তর করেন। এই যে 124-এর ক ধারা, রাষ্ট্রদ্রোহ মামলায় যদি কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাস্তি প্রদান করেন, তাহলে তার শাস্তি কোথায় হবে? দেখি কমেন্ট করেন। কোথায় শাস্তি, কোথায় আপিল করবেন বলেন তো কোথায়? 124-এর ক ধারা মানে সেডিশন, রাষ্ট্রদ্রোহ, এই মোকদ্দমায় যদি দেখা যাচ্ছে কেউ কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করেন এখানে, কি করেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি দেখা যাচ্ছে শাস্তি দেন, আপিল কোথায় হবে? দায়রা জাজ, জেলা জাজ, হাইকোর্ট, কোথায়? কান্নি নাজনীন, দায়রা জাজ, দায়রা জাজ। কেন দীপিকা ঘোষ পন্নী কেন হবে? হ্যাঁ, কেন হবে বুঝতে পারেননি? এটা হবে হাইকোর্টে। দেখেন, আপিল আমরা পড়িয়েছি ফৌজদারি কার্যবিধি, এখানে কিন্তু পড়িয়েছিলাম প্রথম শ্রেণী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেডিশন মামলায় যদি শাস্তি দেয় তার বিরুদ্ধে আপিল করতে হবে। আপিল করতে হবে কোথায়? হাইকোর্ট ডিভিশনে। হ্যাঁ, এক কথা মনে রাখেন, প্রশ্ন এখান থেকে হয়। অনেকেই কিন্তু দায়রা জাজ বলছেন, যারা দায়রা জাজ বলছেন তাদের উত্তর ভুল, ভুল, হাইকোর্টে করতে হবে। তাহলে রাষ্ট্রদ্রোহর শাস্তির কথা বলা হচ্ছে 124-এর ক। এর শাস্তিটা কি? এর শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তির কথাই বলা হচ্ছে। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, বা এর চেয়ে কম কারাদণ্ডিত হওয়া যাবে। অর্থাৎ শাস্তিটা কি? যাবজ্জীবন বা 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। হ্যাঁ, এগুলো শুধু মনে রাখবেন। এখন দেখেন সেডিশন বা রাষ্ট্রদ্রোহ কি? কোনো ব্যক্তি যখন কোনো মৌখিক, লিখিত যে কোনো শব্দের মাধ্যমে, চিহ্নের মাধ্যমে, দেখা যাচ্ছে আকার ইঙ্গিত, কার্টুনের মাধ্যমে হতে পারে, কার্টুন বা ফেসবুকে কোনো পোস্ট করা, পোস্ট, রাষ্ট্রবিরোধী পোস্ট, ওগুলোকেই রাষ্ট্রদ্রোহ বলা হয়। এটা হতে পারে আপনি মৌখিক, লিখিত বা কোনো চিহ্ন বা কোনো কার্টুন আঁকানোর মাধ্যমে। আমরা বর্তমানে ফেসবুকের মাধ্যমে পোস্ট করলেন, যদি সেটা রাষ্ট্রের বিরুদ্ধে যায় সেটাকেই বলা হয় রাষ্ট্রদ্রোহ বা সেডিশন। এখন দেখেন, রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি আমরা জানলাম যাবজ্জীবন, সর্বনিম্ন 3 বছর। এখন এই যে 3টা ব্যাখ্যা আছে 124-এর ক, কয়টা ব্যাখ্যা আছে বলেন তো দেখি? 3টা ব্যাখ্যা, এটা মনে রাখতে হবে। 124-এর ক ধারায় 3টি ব্যাখ্যা আপনাকে মনে রাখতে হবে। কয়টা ব্যাখ্যা আছে কমেন্ট করবেন। কয়টা? প্রশ্ন এখান থেকেও হতে পারে। 1 নম্বর ব্যাখ্যাতে হচ্ছে বিদ্বেষ, বিদ্বেষের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে দেখেন? বিদ্বেষ। 1 নম্বর ব্যাখ্যাতে কি বলা হচ্ছে? বিদ্বেষ। 2 নম্বর ব্যাখ্যাতে বলা হচ্ছে ঘৃণা, ঘৃণা। 3 নম্বর ব্যাখ্যাতে বলা হচ্ছে ঘৃণা, অবজ্ঞা বা বিদ্বেষ সৃষ্টি বা সৃষ্টির উদ্যোগ না করে সরকারের প্রশাসনিক বা অন্যবিধ। আচ্ছা, 1 নম্বর ব্যাখ্যাটা পড়ি। বিদ্বেষ বলতে অনানুগত্য, সর্বপ্রকার শত্রুতার ভাব। অনানুগত্য মানে আনুগত্য নয়, আনুগত্য নয়। দেখা যাচ্ছে আপনি বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রতি আপনার একটা অনানুগত্য, আপনি সেখানে আনুগত্য পোষণ করলেন না, বাংলাদেশের পতাকা, মানচিত্র, এটাকে আপনি মানলেন না, শ্রদ্ধা করলেন না, এটাকে বলা হয় বিদ্বেষ। দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেক পাকিস্তানি মনোভাব সম্পন্ন ব্যক্তি আছে, যাদেরকে আমরা সিম্পল ভাষায় রাজাকার নামে অভিহিত করি। এই যে তাদের একটা বিদ্বেষ, এটা বাংলাদেশ না, এটা পাকিস্তান, এরকম কথা হলে সেটা হচ্ছে বিদ্বেষ। এবং এই বাংলাদেশকে কেউ ঘৃণা করলো, এই বাংলাদেশ একটা দেশ, পাকিস্তানের চেয়ে ভালো, এই যে একটা ঘৃণা সৃষ্টি করা, অনানুগত্য সৃষ্টি করা, এইগুলো। হ্যাঁ, 3টা ব্যাখ্যা মনে রাখবেন। তাহলে 124-এর ক আমরা পড়লাম সেডিশন, রাষ্ট্রদ্রোহ।
অনেকেই ঘুমিয়ে যাচ্ছেন। যাই হোক, আমরা আর পড়বো না। দুইটা প্রশ্ন এখান থেকে করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি কি? কমেন্ট করবেন। পেনাল কোডের কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বর্ণনা করা আছে? কমেন্ট করবেন। আগামীকালকে আমরা পড়ব 141 সকাল 11টায় ক্লাস, সকাল 11টায় ক্লাস 141 থেকে পড়ব। কোথা পর্যন্ত দেখি তো, কত পর্যন্ত যাওয়া যায়। 149 পড়ব, 161 পড়ব, মিথ্যা সাক্ষ্য পড়ব, 298 পর্যন্ত পড়ব। দেখি নামাজের পূর্ব পর্যন্ত আমাদের কি থাকবে। আগামীকাল সকাল কয়টায়? ইনশাল্লাহ সবাই ঘুমিয়ে পড়বেন। 11টায় ক্লাস হবে। তেমন এখন দেখেন, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। ঘুম পাচ্ছে। দেখেন, মূলত যে গুরুত্বপূর্ণ পেনাল কোডের যে গুরুত্বপূর্ণ অধ্যায়টুকু ইতিমধ্যেই কিন্তু আমরা সেগুলো আলোচনা করেছি। এখন আপনাদের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো বেশি বেশি আলোচনা করব। তবে আজকে আপনি যারা দেখা যাচ্ছে পড়লেন, আমি আপনাদের একটা বিষয় বলবো। 107, 108, 109, 111, 115, 120-এর ক, 120-এর খ, 121, 124 কয়টা ধারা বললাম? এটা হচ্ছে সাজেশন আপনাদের। 107, 108, 109, 111, 115, 120-এর ক, খ, 121, 124 কয়টা ধারা? 10 মিনিটে আপনি ভালোভাবে পড়বেন, লিখবেন। আগামীকাল সবাই অ্যাসাইনমেন্ট জমা দেবেন। অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, সবাই অ্যাসাইনমেন্ট অবশ্যই জমা দিতে হবে। এনার্জি পাচ্ছি না ভাইয়া। আগামীকাল সকাল 11টা অবশ্যই ক্লাস হবে ইনশাল্লাহ। আর আগামীকালকের ক্লাস 141 আনলফুল অ্যাসেম্বলি থেকে শুরু করব, একদম 298 ধারা পর্যন্ত আমরা ঠেকব। আজকে তো ক্লাস ভালো হয়নি, এনার্জি নেই। যাই হোক, এখানে মনে রাখবেন একটা কথায় আবারও যেহেতু যুক্ত আছেন, 107-এ অ্যাবেটমেন্ট 3 ভাবে অপরাধের সহায়তা করা যায়। 108-এ হচ্ছে অ্যাবেটর, যিনি অপরাধে সহায়তা করেন তিনি অ্যাবেটর। এখান থেকে মানে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে কঠিন। পঞ্চম অধ্যায়টা কিন্তু খুবই কঠিন। হ্যাঁ, আবার বলবো ধারাগুলো। হায় রে ভাই। 107 অ্যাবেটমেন্টের সংজ্ঞা, 3 ভাবে অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা করা যায়। 108-এ যিনি অপরাধের সহায়তা করেন তিনি হচ্ছেন অ্যাবেটর। 5টি ব্যাখ্যা। 109 ধারা পড়বেন, অ্যাবেটর যিনি অপরাধের সহায়তা করেন তার শাস্তি। 111 ধারার কয়েকটা উদাহরণ পড়িয়েছি, পড়বেন। যেমন ধরেন, করিম রহিমকে বলল যে একটা ব্যক্তির ঘর পুড়িয়ে দেওয়ার জন্য, তিনি ঘরটি পুড়িয়ে দিলেন, পাশাপাশি চুরি করলেন। এখানে যিনি অপরাধের প্ররোচনা দিয়েছেন সে শুধু ঘর পোড়ানোর জন্য দায়ী হবে, চুরির জন্য দায়ী হবে না। আবার দেখা যাচ্ছে তাকে ডাকাতি করতে বলল, তিনি ডাকাতি করতে গিয়ে বাধা দিল, খুনও করে ফেললেন, তখন কিন্তু উভয় অপরাধে তিনি শাস্তি পাবেন। ঠিক আছে, 115 পড়বেন। 120-এর কতে হচ্ছে ক্রিমিনাল কনস্পাইরেসি, অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। কমপক্ষে 2 জন ব্যক্তি লাগবে অপরাধমূলক ষড়যন্ত্র করতে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে 120-এর খ, ক্রিমিনাল কনস্পাইরেসির শাস্তি। 121 হচ্ছে দেখা যাচ্ছে এই যে 121 বাংলাদেশের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করে বা চেষ্টা করে, তার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, এগুলো আমরা পড়লাম। 124-এর ক, সেডিশন, রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সর্বনিম্ন 3 বছর বা তার অর্থদণ্ড। ওকে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। 7, 8, 9, 11, 115, 120-এর ক, খ, 121, 124-এর ক। ভেরি গুড জয়নাল আবদিন। চোখ ছোট হয়ে যাচ্ছে, অনেক পরিশ্রম করেছি ভাই। তাহলে আগামীকাল সকাল 11টায় ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে। শুভরাত্রি।